সময় তখন রাত ২টো। নাঈম গভীর ঘুমে তলিয়ে। হঠাৎ করে এই মাঝরাতে ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ঘুমটা ভাঙল। দু চোখ থেকে ঘুমের লেশ এখনো কাটেনি। পাশে হাতড়ে ফোনটা খুঁজে বের করে সামনে ধরতেই দেখলো নিবিড় কল করেছে। ঘড়িতে সময় দেখলো রাত ২টো বাজে। মুহূর্তের মাঝে নাইমের দু চোখ থেকে ঘুম হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে উঠে বসে কলটা রিসিভ করে কানে ধরে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে ভাইয়া? সব ঠিক আছে তো? এত রাতে কল করলে কেন? ভাবি বাচ্চারা ঠিক আছে? অপর পাশ থেকে ভেসে এলো নিবিড়ের চিন্তিত কণ্ঠস্বর। ওদের তো খুঁজে পাচ্ছি না। নাঈম কপাল কুঁচকে বলল, কাকে খুঁজে পাচ্ছ না? মোহিনী আর বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছি না। আমি অফিস থেকে বাড়ি ফেরার পর পাইনি ওদের বাড়িতে। কোথাও চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে মোহিনী। কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। সম্ভবত সব জায়গায় কল করেছি। কোনো বন্ধু-বান্ধবদের বাড়িতেও যাইনি। ওর ফোনটাও বন্ধ। আমি কী করব কিছু বুঝতে পারছি না। পাগল পাগল লাগছে আমার। হঠাৎ করে ব্যাপারটা নাঈমের মস্তিষ্ক ঠিক ধারণ করতে পারছে না। ফলস্বরূপ প্রশ্নার্থক গলায় জিজ্ঞাসা করল, ভাবি আর বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছ না মানে কি? কেন খুঁজে পাচ্ছ না? কেন চলে গেল ওরা? ভাইয়া, ঠিকঠাক বলছো তো নাকি ঘুমের ঘোরে খোল করেছ? নিবিড় রাগান্বিত গলায় বলল, আমাকে কি তোর পাগল মনে হয় যে রাতে ২টোর দিকে ঘুমের ঘোরে তোকে কল দিয়ে এসব বলবো? আমি এখন গাড়ি নিয়ে সারা রাস্তা জুড়ে খুঁজছি ওদেরকে। সমস্ত জায়গায় কল করেছি। কারোর বাড়িতেই যাইনি। হঠাৎ করে চলে গেল কেন? আবার ঝগড়া করেছো, তাই না? তোমাদেরকে এতবার করে বুঝিয়ে রেখে চলে এলাম। বাবা এভাবে অসুস্থ হয়ে পড়লেন। তারপরেও তোমরা সবটা ঠিক করে নেওয়ার কথা ভাবতে পারলে না? কি এমন করেছো যে ভাবি চলে গেল? তাই বলে বাড়ি ছেড়ে চলে গেল আর আমাদের কারোর সাথে যোগাযোগও করলো না? নিশ্চয়ই এবার তোমার অন্যায়টা খুব বড় ছিল, তাই না? নিবিড় মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে বলল, না রে ভাই, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তবে তুই ঠিকই বলেছিস, দোষটা আমার। আমি মানছি এবারের দোষটা আমার। আমার অন্যায়টা খুব বড়। কিন্তু তাই মোহিনী যেটা যেটা ভেবে চলে গেছে সেটা ভুল। আমায় ভুল বুঝে চলে গেছে। করেছো কি সেটা তো একটু আমায় বলবে? নিবিড় একটা লম্বা শ্বাস টেনে যতটা সংক্ষেপে সম্ভব নাঈমকে সবটা বলল। মোহিনী যা বুঝেছে, সাথে আসল ব্যাপারটা কি নিবিড় সেটাও বলল। নাঈম এখন নিবিড়কে বকাঝকা করা উচিত নাকি ওকে সান্ত্বনা দেওয়া উচিত ঠিক বুঝে উঠতে পারছে না। মোহিনীর ভুল বোঝাটা তো অস্বাভাবিক না। আবার নিবিড় নিবিড় একদিকে যেমন অপরাধী আবার একদিকে তেমন অপরাধী না। অন্তত মোহিনী যেটা ভেবেছিল সেটা তো ঠিক না। আচ্ছা শোন, মিতালি তো ওই বাড়িতেই আছে। তুই কল করে শুনিস তো যে মোহনে ওর বাপের বাড়ি গেছে কিনা। আর যদি যায় প্লিজ নাঈম সঙ্গে সঙ্গে আমাকে জানাস। কথাটা বলে নিবিড় কলটা কেটে দিল। আবার ফোনের নাম্বার খুঁজতে লাগলো যে কার কাছে কল করা বাকি রয়ে গেছে। আর কে এমন রয়েছে যার কাছে মোহিনী থেকে থাকতে পারে। কিন্তু অবশেষে কাউকে খুঁজে পেল না। সম্ভাব্য সবাইকে কল করা শেষ। কিন্তু তবুও মোহিনীর কোনো খোঁজ দিতে পারেনি কেউ নিবিড়কে। তাহলে মোহিনী গেলটা কোথায়? কোথায় খুঁজবে নিবিড় এখন মোহিনী আর ওর বাচ্চাদেরকে? সকাল হতে হতেই দুই বাড়ির লোকজনই জেনে গেল যে মোহিনী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে, নিবিড়কে কোনো কিছু না জানিয়ে। নিবিড় যে সারা রাত ওর কোনো খোঁজ পায়নি, মোহিনীর ফোনটাও যে বন্ধ, সেই খবরও সবাই জানতে পারল। সঙ্গে সঙ্গে দু বাড়ির লোকজনই চিন্তার মাঝে পড়ে গেল। একের পর এক নিবিড় ওর কাছে কল করতে লাগলো। নিবিড় প্রথম দু একবার কল রিসিভ করে কথা বলার চেষ্টা করলো। স্বাভাবিক কোনো কথা তো হলো না। নিজের মা-বাবার থেকেই বকা শুনতে হলো। মোহনের মা-বাবা অবশ্য শুধু কান্নাকাটি করে বলছে যেন তাড়াতাড়ি মোহনীকে খুঁজে বের করে। সারারাত নিবিড় পুরো শহর জুড়ে রাস্তায় রাস্তায় প্রতিটা অলিতে গলিতে খুঁজেছে। যাদের মুখের কথায় বিশ্বাস করতে পারছিল না যে মোহনী ওদের বাড়িতে গেছে কিনা, সরাসরি তাদের বাড়িতে গিয়ে দেখে এসেছে। কিন্তু তবুও মোহনীকে পায়নি। শেষে বাধ্য হয়ে সকালে মোহনের অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ভাবল যদি মোহনী অফিসে আসে তাহলে অন্তত দেখা করা যাবে। অন্তত চাকরিটা তো আর এত তাড়াতাড়ি ছাড়বে না।
নিবিড় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলো কিন্তু এতক্ষণে মোহনীর দেখা পাওয়া গেল না। প্রায় ৪০ মিনিট পর সাদিয়া অফিসে ঢুকতে দেখলো গতকাল রাত থেকে মেয়েটার সাথে যোগাযোগ করতে পারেনি নিবিড়। না সাদিয়ার বাড়ির ঠিকানা জানতো, না ফোন নম্বর ছিল। নিবিড় তাড়াহুড়ো করে ওর দিকে এগিয়ে গিয়ে সাদিয়ার পথ রোধ করে দাঁড়ালো। সকাল সকাল নিবিড়ের মুখটা দেখতেই সাদিয়ার মন মেজাজ খারাপ হয়ে গেল। রাগান্বিত গলায় বলল, "কী সমস্যা আপনার? আমার পথ আটকাচ্ছেন কেন আবার?" নিবিড় যথাসম্ভব শান্ত গলায় বলল, "দেখুন, আপনি যা ইচ্ছে আমাকে বলতে পারেন। আমি আপনাকে বাধা দিব না। শুধু একটা কথা বলুন, আপনি কি জানেন মোহনী কোথায়? মোহনী কি আমার কাছে আপনার কাছে আছে?" সাদিয়া ভ্রু কুঁচকে বলল, "মানে? মোহনী আমার কাছে থাকতে যাবে কেন? বাড়িতে নেই? বাড়িতে থাকলে কি আর আপনাকে জিজ্ঞাসা করতাম বলুন? গতকাল রাতে বাড়িতে গিয়ে মোহনী আর বাচ্চাদের পাইনি। মোহনী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, যদি জেনে থাকেন মোহনী কোথায় আছে, তাহলে আমাকে বলুন। অন্তত চিন্তা হবে না আমার।" "আরে আমি কি করে জানবো মোহনী কোথায়? গতকাল রাতে আমি ওকে একবার কল করেছিলাম কিন্তু নম্বরটা বন্ধ পেয়েছিলাম। ভেবেছিলাম দুশ্চিন্তায় হয়তো বন্ধ করে রেখেছে। তাই বলে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমি তো সেটা জানি না।" নিবিড় সন্দেহী গলায় বলল, "সত্যি জানেন না?" "আরে বাবা না, জানি না আমি। নিজেই অঘটন ঘটিয়ে এখন আমাকে আবার সন্দেহ করছেন? আসলে মোহিনী একদম ঠিকই করেছে। এমনিতেও আপনার মতো মানুষের সাথে সংসার করা যায় না। আর আপনি এখন মোহিনীকেই খুঁজে বেড়াচ্ছেন কেন? সঙ্গে থাকতে তো দরদ ছিল না। তখন তো চিন্তা হয়নি যে মোহিনী কখন বাড়ি ফিরছে, কখন কোথায় থাকছে। আপনি বাড়ি গিয়ে চুপচাপ ঘুমান, নয়তো প্রেমিকার সাথে আবার রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করুন। যত্তসব!" আরও বিড়বিড় করে নিবিড়কে গালি দিতে দিতে সাদিয়া অফিসের ভিতরে চলে গেল। নিবিড় বুঝল সাদিয়া আসলেই জানে না মোহনী কোচ। সাদিয়া বলার কথাগুলোর থেকে যেন নিবিড় নিজের ভুল উপলব্ধি করতে পারছে। সত্যিই তো মোহনী যখন ওর কাছে ছিল তখন তো এভাবে ওর খোঁজ নেয়নি। তখন তো মোহনীর কথা ভাবেনি। আর আজ যখন হারিয়ে গেছে তখন কয়েক ঘন্টার মাঝেই নিবিড় যেন বুঝতে পারছে মোহনীকে ছাড়া থাকতে ওর কতটা কষ্ট হবে। একবেলা মোহনীর খোঁজ না পেলে ওর ঠিক কতটা অস্থির হয়ে উঠবে। আজ আর অফিসে যাওয়া হয়নি নাইমের। ঘরে বসে চুপচাপ ভাবনা চিন্তা করছে যে কী করে মোহনের খোঁজ পাওয়া যায়, কোথায় গেলে বা কোথায় খোঁজ পাওয়া যাবে। নাইমের এসব ভাবনার মাঝে ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে মোহনীর কণ্ঠস্বর ভেসে এলো। "নাইম, আমি তোর ভাবি। চেঁচাস না, শান্ত থাক, কাউকে বুঝতে দিস না যে আমি কল করেছি।" নাইম তখন ঘরে একাই ছিল। কিন্তু কিছু বললেও আশেপাশে কেউ কিছু দেখতে পাবে না। তবে তারপরে মোহনীর কণ্ঠটা শুনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। অন্তত মোহনীর কণ্ঠটা যে শুনতে পেয়েছে, এতেই যে শান্তি পেল। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, "ভাবি, কোথায় তুমি? চিন্তায় চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছি। গতকাল রাত থেকে ভাইয়া তোমাকে খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। অন্তত এখানে তো তুমি আসতে পারতে। কোথায় আছো একবার জানাতে তো পারতে অন্তত আমাদের।" মোহিনী বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, "জানানোর কি আছে? তোরা তো জানিসই যে আমরা দুজন কোনো না কোনো একদিন আলাদা হতাম। হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেলাম।" "একদম চুপ! তোমরা আলাদা হবে না। তুমি ভাইয়াকে ভুল বুঝছো ভাবি। হ্যাঁ, আমি জানি যে পরিস্থিতিতে তুমি দেখেছিলে তাতে তোমার ভুল বোঝা স্বাভাবিক। আমি তোমার দোষ দিচ্ছি না। কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনটা না।" "ও, তোর ভাই জানিয়েছে তো সব তোকে?" "হ্যাঁ, গতকাল মাঝরাতে কল দিয়ে জানিয়েছে। প্লিজ ভাবি, তুমি যেখানেই থাকো বাড়ি ফিরে এসো। না হলে আমাকে বলো কোথায় আছো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসি। তুমি ভাইয়ার সাথে থাকবে না তো ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে থাকবে। এটাও তো তোমারই বাড়ি।" মোহিনী একটা হতাশার শ্বাস ছেড়ে বলল, "বাড়ি যেতে পারবো না। মা-বাবা মুখোমুখি হওয়া সম্ভব না। ওখানে গেলেই তো সবাই আমাকে বোঝানো শুরু করবে যেন সব ঠিকঠাক করে নেই। তবে এবারে আমার পক্ষে সত্যিই সবটা মিটমাট করা সম্ভব না। ভাবি, এভাবে বলো না।" এটা হতে নাইমকে নিজের কথার মাঝপথে থামিয়ে দিয়ে মোহিনী ফের বলে উঠল,
চিন্তা করিস না, আমি ঠিক আছি, ভালো আছি। আনিকা আপুর বাড়িতে এসেছি গতকাল। নিবিড়কে জানাস না, আমি ওর মুখোমুখি হতে চাই না। বাড়ির কাউকেও জানানোর দরকার নেই যে আমি কোথায় আছি। শুধু সবাইকে জানিয়ে দিস যে আমি ভালো আছি বাচ্চাদের নিয়ে। আমাকে একটু নিজেকে সামলে নিতে দে, তারপর আমি ওদের সাথে কথা বলবো। শুধু তোকে জানিয়ে রাখলাম যে কাউকে চিন্তা না করে। এখন রাখছি। নিবিড় তখনও মোহিনীর অফিসের সামনে বসে আছে। পণ করেছে যে আজ সারাদিন অফিসের সামনে থেকে নড়বে না। এমনকি যতক্ষণ না মোহিনীর খোঁজ পাবে ততক্ষণ অফিসের সামনে থেকে নড়বেই না। কোনো না কোনো এক সময় মোহিনী নিশ্চয়ই অফিসে আসবে। নিবিড় খুব ভালো করে জানে মোহিনী চাকরিটা ছাড়বে না। এদিকে নিবিড়ের অফিস থেকে সামনে কল আসছে। ছুটির ছুটির চেষ্টা করছিল, তবে আজকে ছুটি পায়নি। জরুরি মিটিং আছে, কিন্তু নিবিড়ের পক্ষে অফিসে যাওয়া সম্ভব ছিল না। নিবিড়ের এসব ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখল নাইমের নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করার ইচ্ছে হলো না একবারে নিবিড়ের। কিন্তু কিন্তু কি উত্তর দেবে? এখনো তো খুঁজে পায়নি মোহিনীকে। আবারও বকাঝকা করবে নিবিড়কে হয়তো। এখন আর এসব শোনার ইচ্ছে করছে না। কিন্তু তারপরও কী ভেবে যেন ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে নায়েম বলে উঠল, "ভাবি, আনিকা আপুর বাড়িতে আছে।" খবরটা শুনতেই চমকে উঠে দাঁড়ালো নিবিড়। অবিশ্বাস্য গলায় বলল, "কোথায় আছে? আনিকা আপুর বাড়িতে? কিন্তু আনিকা আপু তো দেশে নেই। বিদেশে কি করে বিদেশ কি উম বিদেশে কি করে চলে গেল এক রাতের মধ্যে মোহিনী? দেশে এসেছে আনিকা আপু প্রায় ১ সপ্তাহ হলো। তুমি জানো না?" নিবিড় অবিশ্বাস্য গলায় বলল, "আনিকা আপু ১ সপ্তাহ হলো দেশে এসেছে আর আমি জানি না? মোহিনী আবার ওখানেই গিয়ে উঠেছে? তোকে কে বলল?" ভাবি কল করেছিল। আমাকে বলেছিল যেন তোমাকে খবরটা না জানাই। ভাবি আর তোমার মুখোমুখি হতে চায় না। তুমি তো আমার ভাই। রাস্তায় রাস্তায় ঘুরছো, সেটা ভেবে আমার খারাপ লাগলো, সেজন্য জানালাম। এখন একটা কথা স্পষ্ট শুনে রাখো ভাইয়া। তোমার কাছে এখন শেষ একটা সুযোগ আছে। এই সুযোগটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে কিন্তু সত্যি এবার ভাবিকে হারিয়ে ফেলবে। আর এই কয়েক ঘন্টা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাবিকে ছাড়া তোমার দিন কেমনভাবে কাটতে পারে। কতটা অসহায় হয়ে পড়বে তুমি। তাই বলছি, যা বলবে ভেবেচিন্তে বলো। দয়া করে ভাবির কাছে গিয়ে ঝগড়াঝাটি করো না। একটু বুঝিয়ে বলো, ভালোবেসে কথা বলো। আর যদি তা না করতে পারো, তাহলে সারা জীবনের জন্য ভাবিকে হারানোর প্রস্তুতি নিয়ে রাখো। আনিকা সম্পর্কে মোহনীর ফুফাতো ফুফাতো ননদ। মোহনী জানতো যদি এখানে আসে তাহলে নিবিড় আন্দাজও করতে পারবে না। কেননা নিবিড় তো জানেই না যে আনিকা দেশে আছে। আনিকা ১ সপ্তাহ আগেই দেশে ফিরেছিল। ওদের ঝামেলার কথাগুলো শুনে আর নিবিড়ের সাথে যোগাযোগ করেনি। মোহনীর সাথে যোগাযোগ করেছিল। ব্যস্ততার কারণে ওদের বাড়িতে যেতেও পারেনি। নয়তো গিয়ে দুজনকে আচ্ছা মতো জাড়ি দিয়ে আসতো। মোহিনী তখন বাড়িতে একা। আনিকার আজ একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু মোহিনীকে রেখে যেতে চাইছিল না। পরে মোহিনীই জোর করে পাঠিয়ে দিয়েছে। আনিকার সাথে আবার মাহি আর নিশাদকেও নিয়ে গেছে। আনিকা ওদের কাছে অপরিচিত না, প্রায়ই ফোনে কথা হতো। ভীষণ আদর করে বাচ্চাদেরকে, সেজন্য বাচ্চারাও আর যেতে কোনো আপত্তি করেনি। গতকাল আসার পর থেকে কিছু মুখে দেয়নি মোহিনী। এখনো একটু ক্ষুধা লেগেছে, সেজন্য রান্নাঘরে গেল। খাবার-দাবার সব রাখাই ছিল। সেজন্য প্লেটে নিয়ে টেবিলে এসে বসতে ধরলে বেল বেজে উঠল। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা আগে আনিকারা বাইরে গেছে। ফলস্বরূপ মোহিনী ভাবল বোধহয় ওরাই এসেছে। প্লেটটা অমনি টেবিলের উপরে রেখে গেল দরজা খুলতে। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল এক অগোছালো, বিশ্বস্ত বিধ্বস্ত নিবিড়কে। মোহিনী যেমন অবাক হলো, তেমনি আবার অবাক হলোও না। মোহিনী জানতই যে নাইম নিবিড়কে না জানিয়ে থাকবে না। কেননা ওরা তো সবাই চায় যেন ওদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। সেজন্য একবার ভেবেছিল ওদের কাউকে জানাবে না, কিন্তু আবার না জানিয়েও পারল না। এদিকে নিবিড়কে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও বেশ স্বাভাবিক দেখাচ্ছে মোহিনীকে। তবে নিবিড় মোটেই স্বাভাবিক থাকতে পারল না। একেই তো গতকাল রাত থেকে ঘুমোয়নি, গতকাল রাত থেকে পেটে কিচ্ছু পড়েনি।
রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে জামা কাপড়ে যে ধুলো ময়লা লেগে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো লাল টকটকে আছে, এক রাতের মাঝে চোখের নিচে কালিও জমেছে। মৌনিকে সুস্থ দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় যেন ঠিক একটা কতটা শান্তি অনুভব করলো, সেটা নিবিড় নিবিড় বলে বোঝাতে পারবে না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মোহিনীকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে গেল। তবে জড়িয়ে ধরতে আর পারল না। নিবিড়ে জড়িয়ে ধরার আগে মোহিনীর দিকে দু কদম পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, এখানে কেন এসেছো? মোহিনীর দিকে নিজের বাড়িয়ে দেওয়া হাত দুটো নিবিড় গুটিয়ে নিল। অসহায় গলায় বলল, কেন এভাবে না বলে চলে এসেছো মোহিনী? আমি মানছি আমি ভুল করেছি। তুমি আমাকে যে পরিস্থিতিতে দেখেছো সেটা উচিত হয়নি। আমি মানছি আমি অপরাধী। কিন্তু তাই বলে একটাবার আমাকে পরিস্থিতিটা বিশ্লেষণ করার সুযোগ তো দিতে পারতে। একবার একবার আমরা সামনাসামনি কথা বলতাম এই ব্যাপারটা নিয়ে। আমাকে একটাবার সত্যিটা জানাতে দিতে। তা না করে কেন চলে এলে আমাকে কিছু না জানিয়ে? আমি তো আর কোনো কিছু জানতে চাই না তোমার থেকে। না আমি তোমাকে বলতে চাই যে তুমি কেমনভাবে তোমার জীবনটা চলবে। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আজ থেকে তোমার জীবনটা কাটাতে পারো নিবিড়। আমি জানি আমি তোমার জীবনে অশান্তির সৃষ্টির জন্য দায়ী। সেই জন্যই আমি মুক্তি দিয়ে তোমায় চলে এসেছি। তুমি ভালো থাকো, তুমি বরং আমাকে ছাড়াই ভালো থাকো। মোহনীর কথাটা শুনে নিবিড় তড়িৎ গতিতে বলে উঠল, অসম্ভব! কিভাবে তোমায় ছাড়া ভালো থাকবো? তোমাকে ছাড়া তোমাকে ছাড়া পারবো না আমি ভালো থাকতে। মোহনীর ব্যঙ্গাত্মক গলায় বলল, তাই নাকি? তুমিই তো বলেছিলে আমি নাকি তোমার পাগল করে দেব। দুদিন আগে অবধি তুমি বলেছিলে আমার সাথে থাকলে নাকি তুমি ভালো থাকতে পারো না। হ্যাঁ, বলেছিলাম সেসব, কিন্তু রাগের মাথায়। আমার ভালো খারাপ সবকিছু তোমার সঙ্গেই জড়িয়ে আছে। দেখো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি আর এমন কখনো হবে না। আমার আর ফারিনের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই তুমি যেমনটা ভাবছো। ওর মাথায় ভূত চেপেছিল সেজন্য ও কাজটা করে ফেলেছে। ও অনেকটা সময় তোমায় জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল নিবিড়। তোমাদের দুজনের মাঝে একটুও দূরত্ব ছিল না। ও দুহাতে তোমায় জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ও তোমার বুকে মাথা রেখেছিল আর তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। তুমি একবারও আমার কথাটা ভাবলে না? আমাকে নিজের চোখে দেখতে হয়েছে যে অন্য কোনো মেয়ে আমার নিবিড়কে জড়িয়ে ধরেছে। তুমি কি আন্দাজ করতে পারছো এটা আমার জন্য কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার? আমি বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ উপভোগ করে নিয়েছি। আমি মৃত্যুর আগেই মৃত্যুর যন্ত্রণা উপভোগ করে নিয়েছি নিবিড়। দয়া করে আর কষ্ট দিও না আমায়। চলে যাও এখান থেকে। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল মোহিনী। খুব তাড়াতাড়ি আবার নিজের চোখের জল মুছেও নিল। মোহিনীকে কাঁদতে দেখে নিবিড় ব্যস্ত হয়ে পড়ল। তাড়াহুড়া করে ওর দিকে এগিয়ে এসে নিজেই মোহিনীর চোখ জল মুছে দিতে চাইল। তবে মোহিনী ওকে সেই সুযোগ না দিয়ে এক ঝটকায় নিবিড়ের হাতটা সরিয়ে দিয়ে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলল, ভুলেও আর এই হাত দিয়ে আমায় স্পর্শ করার চেষ্টা করবে না, যে হাত দিয়ে তুমি অন্য নারীকে ছুঁয়েছ। নিবিড় মানল না মোহিনীর কথা। ওর দিকে এগিয়ে গিয়ে দুহাতে মোহিনীর বাহু চেপে ধরে বোঝানোর ভঙ্গিতে বলল, বিশ্বাস করো, আমি ওকে একবারের জন্য ছুঁইনি। হ্যাঁ, ও যখন আমায় জড়িয়ে ধরেছিল তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। তার কারণ কি জানো? মোহিনী নিবিড়ের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলল, জানতে চাই না আমি। জানতে হবে। বিশ্বাস করো, আমি কল্পনাও করিনি যে উনি আমায় এভাবে জড়িয়ে ধরবে। মাঝ রাস্তায় হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরার আমি কেমন যেন মেরে গিয়েছিলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি ঘাবড়ে গিয়েছিলাম মোহিনী। বিশ্বাস করো, আমি প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম। তার কারণ আমি অনেকক্ষণ থেকে ওনাকে বোঝাচ্ছিলাম যে উনি যা চান তা সম্ভব না। মোহিনী রাগান্বিত গলায় বলল, ওকে এত ভালোভাবে বোঝানোর কি প্রয়োজন ছিল? একটা চড় মারতে পারোনি? ও জানে না তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান আছে। চড় মারিনি ঠিকই, কিন্তু পরে ওকে ধাক্কা দিয়ে আমার থেকে সরিয়ে দিয়েছিলাম। ও একেবারে রাস্তায় গিয়ে পড়েছিল। বিশ্বাস না হলে তোমার বান্ধবী সাদিয়াকে জিজ্ঞাসা করো, ও দেখেছে।
মোহিনী মোহিনী এবারে কোনো উত্তর দিল না। নিবিড়ের থেকে কখনো ছাড়া পাওয়ার জন্য খুব চেষ্টা করেছে। কিন্তু কিন্তু এবার মোহিনীর ইচ্ছে অনিচ্ছে কিংবা রাগ কোনো কিছুরই তোয়াক্কা করল না। ছুটাছুটি করতে থাকা মোহিনীকে দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের সাথে। বিশ্বাস করো মোহিনী, আমার ফারহানের সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। হ্যাঁ, একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। ছোটাছুটি না করে আমাকে বোঝানোর জন্য একটু সময় দাও। আমি শুরু থেকে তোমাকে সবটা বলছি। প্লিজ ছোটাছুটি করো না, চুপচাপ থাকো। মোহিনী সত্যিই একটু হলেও শান্ত হয়ে গেল। নিবিড় জড়িয়ে ধরার পরে তো অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। শুধু ডুকরে কান্না আসছিল। এবারে সত্যিই শান্ত হলো। তবে কণ্ঠে রাগ প্রকাশ করেই বলল, ঠিক আছে, ৫ মিনিট সময় দিলাম। কোনো নতুন নাটক করবে না। কোনো নতুন নাটক করবে না। নিবিড় মোহিনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, তুহিন ভাইকে তো চিনো? তোমার বস? উনার সাথে উনার সাথে সাথে কি সম্পর্ক? বলছি, ফারিন আমাদের অফিসে জয়েন করার পরে কেউ জানতো না যে উনি ফারিন তুহিন ভাইয়ের শালী। আমিও জানতাম না। নতুন জয়েনিং এর জন্য ফারিনকে আমার আন্ডারে দেওয়া হলো। কাজের সূত্র ধরে ওর সাথে আমার কথাবার্তা হতো। তো কিছুদিন যাবার পর হঠাৎ করে মেয়েটা অফিসে আসা বন্ধ করে দিল। এদিকে তখন আমরা দুজনে একটি ইম্পর্ট্যান্ট প্রজেক্টের দায়িত্বে ছিলাম। তো বাধ্য হয়ে আমি ওকে কল করলাম। তারপরে এভাবে আরো নানা কথাবার্তা হতে হতে আমি জানতে পারলাম ও একটা সমস্যার মাঝে আছে। কি সমস্যা? সমস্যা বলতে ওর হাসব্যান্ড থেকে ডিভোর্স চাইছিল। কিন্তু ওর হাসব্যান্ড ডিভোর্স দিতে চাইছিল না। খুব ঝামেলা করছিল। তো একটা ভালো লইয়ারের সন্ধান করছিল ফারিন। আমি তখন ওর সাথে নুসরাতের পরিচয় করায়ে দেই। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, নুসরাতকে জিজ্ঞাসা করো। নুসরাত ওর ডিভোর্স কেসটা দেখেছে। ওদের ডিভোর্সটাও হয়ে যায়। তারপর থেকেই ও আমার প্রতি একটা কৃতজ্ঞতা ছিল। আমায় দেখে যতটুকু মনে হয়েছে আর কি। তো ডিভোর্সের কিছুদিন পরে হঠাৎ করে ওর মা মারা যায়। মেয়েটা খুব ভেঙে পড়ে। আর তুমি সেই জন্য ওকে ওকে সাহারা পাহারা দিতে চলে গেছো? অবশ্যই অবশ্য যাবে তো, ওর হাসবেন্ড নেই। তোমারও তো বউ নেই। তোমার দুজনের মতন অসহায় তো পৃথিবীতে আর কেউ নেই। খুব ভালো করেছো। নিবিড় তাড়াহুড়ো করে বলল, আরে না না, আমি ওকে সাহারা দিতে যাইনি। মানে তখন কি হ- তখন কি হতো তখন কি হতো, ও কাজে একটা মনোযোগ দিতে পারতো না। ওর অংশের কাজের কাজটুকু সেজন্য আমি করে দিতাম। এজন্য আমার বেশিরভাগ দিনই অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হতো মোহিনী। মোহিনী নিবিড়কে বুক থেকে মাথা তুলে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বললেই হলো? একদিন তো তুমি আমায় এই কথাটা বলনি। আজ হঠাৎ করে তুমি বলে ফেললে। আজ কাজ করতে তুমি এত রাত অবধি অফিসে, আর আমি বিশ্বাস করলাম? পাগল পেয়েছো আমায়? নিবিড় অসহায় গলায় বলল, না রে মোহিনী, তখন তো তোমার সাথে ঝগড়া চলছিল। কোনো কিছুর জবাবদিহি করতে ইচ্ছা করছিল না, সেজন্য বলিনি। কিন্তু এখন সত্যি বলছি। মোহিনী অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তারপর বলো। আচ্ছা বলছি। হ্যাঁ, আমি ফারিনের সাথে ভালো ব্যবহার করেছি। আমি অফিসের আর ৫টা মেয়ের কলিগের সাথে যেমন ব্যবহার করি, ওর সাথেও তেমন ব্যবহারই করেছি। তবে পার্থক্যটা এইটুকুই, ফারিনের অনুরোধে শুধু ২ দিন ওর সাথে ডিনারে গিয়েছিলাম। আর এই একটা পার্থক্য হচ্ছে অন্য কোনো মেয়ে আমার প্রতি পার আরেকটা পার্থক্য হচ্ছে অন্য কোনো মেয়ে আমার প্রতি দুর্বল হয়ে পড়েনি। দুর্বল হলো কি করে? এমনি একটা একটা মেয়ে দুর্বল হয়েছে। তোমার কোনো দোষ ছিল না? নিবিড় ফের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছিল। নিশ্চয়ই আমার দোষ ছিল। হয়তো আমি একটু বেশি ভালো ব্যবহার করে ফেলেছিলাম ওর সাথে। তবে তার মানে তার মানে কখনো এটা ছিল না যে আমি তোমাকে সরিয়ে ওকে আমার জীবনে জায়গা দিতে চাই। তোমার সাথে আমার সম্পর্ক খারাপ চলছিল বলে ওর উপর নির্ভরশীল হয়ে যেতে চেয়েছি, তেমনটা কখনোই না মোহিনী। শুধুমাত্র আমার ওকে অসহায় মনে হতো মেয়েটার জীবন অনেকটা ঝড়-ঝাপটা গেছে। সেজন্য একটু ওর সাথে ভালো ব্যবহার করতাম। ওর সাথে বন্ধুসুলভ আচরণ করতাম, এতটুকুই। মোহিনী ব্যঙ্গাত্মক গলায় বলল, ও আচ্ছা,
আজ জানলাম যে বন্ধুরা যেখানে সেখানে বিবাহিত বন্ধুদের রাস্তার মাঝে জড়িয়ে ধরে, আবার নিজের বউ বাচ্চার খবর না রেখে সে মেয়ে বন্ধুর সাথে ডিনারেও যায়, তাই না? শোনো নিবিড়, নিজেকে সাধু দেখানোর চেষ্টা করো না। তুমি যদি এতই ভালো মানুষ হতে, কয়েকদিন আগে যেখানে এই মেয়েটাকে নিয়ে আমাদের মাঝে একটা বড় একটা অশান্তি হলো, তারপরও তুমি ওর সাথে ডিনারে যেতে পারতে না? যাইনি তো আমি ওর সাথে ডিনারে। ওইদিন রাতে ফারিনের সাথে তোমায় নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে আমি অফিসে গিয়ে ফারিনের সাথে কথাবার্তা খুবই কমিয়ে দিয়েছিলাম। মোহিনী আবারও ব্যঙ্গাত্মক গলায় বলল, তাই নাকি? সেজন্য ওর সাথে দাঁড়িয়ে থেকে হেসে হেসে কফি খাচ্ছিলে অফিসে? আমি কিচ্ছু বুঝি না? আসলে ও কিছু আসলেই কিছু বোঝো না। আমি ওখানে ফাহাদ আর ইসমাইলের সাথে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। ফারিন বোধহয় বুঝতে পেরেছিল যে আমি ওকে একটু এড়িয়ে চলছি। এটুকু একটু পর সেজন্য ও আরো কয়েকজনের সাথে এসে দাঁড়িয়ে পড়ে। এখন আমি হঠাৎ করে ওখান থেকে চলে আসতাম, ব্যাপারটা খুব খারাপ হয়ে যেত না মোহিনী? আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে কফি খাচ্ছিলাম, আর কিচ্ছু করিনি। এখনো আমার পাশে এসে দাঁড়িয়ে আমি কি লাথি দিয়ে ওকে সরিয়ে দিতে পারি? মোহিনী দাঁত কিরমিরিয়ে বলল, উচিত ছিল। নিবিড় আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে। কথাটা বলে নিবিড় চুপ করে গেল। মোহিনী ভ্রু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, থেমে গেল কেন? কথা সম্পূর্ণ করো। নিবিড় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আজ লাঞ্চ ব্রেকেই ফারিন আমাকে বলেছিল যে ও আমাকে পছন্দ করে। ও নাকি আমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আরও অনেক কিছু বলছিল। নিবিড় কথাটা বলার সাথে সাথে মোহিনী ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রাগান্বিত গলায় বলল, ফাজিল ছেলে কোথাকার! এত এত কিছুর পরেও তুই আবার ওর সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে, আবার আমাকে এসে এখানে নিজের সাধু হওয়ার গল্প শোনাচ্ছিস? চরিত্রহীন কোথাকার! তোর মুখও আমি দেখতে চাই না। তোর এই মুখে তোর এই মুখে গিয়ে তোর প্রেমিকাকে দেখা। আমার সামনে যদি আর কখনো এসেছিস, জুতো দিয়ে পিটিয়ে তোকে সোজা করে ছাড়বো। নিবিড় আবারও মোহনের দিকে এগিয়ে গিয়ে পূর্বের মতনই দুহাতে ওকে জড়িয়ে ধরল। আর মোহিনী এবারও নিবিড়ের থেকে ছাড়া পাওয়ার জন্য ভীষণ চেষ্টা চালালো। শুধুমাত্র মুষড়ামুষড়ি করেই থেমে থাকলো না, নিবিড়ের বুকে কয়েকটা কিল ঘুষিয়েও লাগালো। নিবিড়ে ব্যথা পেল ঠিকই, তবে মুখ ফুটে একবারও থামতে বলল না, বরং মোহনের লাফালাফির মাঝেই বলল, আমি ওকে সরাসরি না করে দিয়েছিলাম। অনেক উল্টোপাল্টা কথাও শুনিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমার তোমাকে ছাড়া চলবে না। আমি বিশ্বাস করো মোহিনী, আমি ওকে একটুও ছাড় দিইনি। আমি জানি আমি হয়তো নিজে ওকে এই কথাগুলো বলার সুযোগ তৈরি করে দিয়েছি। আমি মানছি আমি অপরাধী। আমি অনেক বড় অপরাধী। আমাকে ক্ষমা করা উচিত না, কিন্তু তাও ক্ষমা করে দাও। আমি ফারিনকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে যে ওটা ও যেটা চাইছে সেটা কখনোই সম্ভব না। আমি মরে গেলেও কখনো তুমি ছাড়া কাউকে নিজের জীবনে জায়গা দেব না। মোহিনী তেতে উঠে বলল, তাহলে ওর সাথে রেস্টুরেন্টের বাইরে কি করছিলি? আরে আমি গিয়েছিলাম তুহিন ভাই, ফাহাদ আর ইসমাইল ভাইয়ের সাথে। ফাহাদ শুধুমাত্র ফাহাদ জানতো আমার আমার আর তোমার মাঝে অশান্তির কথা। ও গিয়েছিল তুহিন ভাইকে বলে ও ও গিয়ে তুহিন ভাইকে বলছে। তুহিন ভাই তাই মন তুহিন ভাই তাই আমার মন খারাপ দেখে মন ভালো করার জন্য বলল বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। অথচ আমি ওনাকে বলতে পারছিলাম না যে আমার মন মেজাজ খারাপ খারাপ ছিল। রেস্টুরেন্টে যাওয়ার একটু পরেই দেখি ফারিনও সেখানে আছে। তখন আমি জানতে পারিনি যে ফারিন ফারিন তুহিন ভাইয়ের শালী। ওরা ষড়যন্ত্র করেছিল মোহিনী। ওরা ভেবেছিল আমার আর তোমার মাঝে এই ঝামেলার চক্করে ফারিনকে আমার পেছনে লাগিয়ে দেবে। মোহিনী হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে গেল। অবিশ্বাস্য গলায় বলল, তুহিন ভাই এমন করেছে? তুহিন ভাই তো চেনে আমাদের দুজনকে। কত ভালো সম্পর্ক আমার তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই এমনটা করলো আমার সাথে? আরে রাখো তো তোমার তুহিন ভাই। কে সেটা কে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। আসলে আসলে এখানেও ভুলটা আমার। ফাহাদের সাথে আমার যত ভালো সম্পর্কই হোক না কেন, যত দিনের পরিচয় হোক না কেন, তাও আমার ওনাকে আমার দুজনের মাঝে চলা অশান্তির কথাগুলো বলা উচিত হয়নি। এখানেও আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো ফারিনকে ওখানে দেখার পর আমি ২ মিনিটও ওখানে বসিনি। ওদের সঙ্গে রাগারাগি করে কোনো না কোনো কিছু না খেয়ে বেরিয়ে এসেছিলাম।
আমার পিছনে ওই মেয়েটাও আসে। আমি চাইছিলাম না মোহনী যে এই ঘটনাটা তোমার কান অবধি পৌঁছাক। আমি সেজন্য ওই ঘটনাটা ওখানেই শেষ করতে চেয়েছিলাম। সেজন্যই ফারিনের সাথে দাঁড়িয়ে থেকে শান্ত গলায় ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। এর মাঝে তুমি কোত্থেকে দেখে ফেললে? আর ও যে তোমায় জড়িয়ে ধরেছিল, এটার ব্যাখ্যা তুমি কিভাবে দেবে তুমি? এটার দেওয়ার মতন আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, কেননা ব্যাপারটা আমার নিজের কাছে অপ্রত্যাশিত ছিল। আমি তোমাকে আগেও বলেছি মোহিনী, হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় আমি থতমত খেয়ে গিয়েছিলাম। ব্যাপারটা আমার মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছিল। বিশ্বাস করো, আমি থমকে গিয়েছিলাম, কারণ তার কারণ আমার মাথায় তোমার কথাটাই ঘুরছিল, আমি বই পাচ্ছিলাম। মোহিনী একটু শান্ত হলো। মোহিনীকে শান্ত হতে দেখে নিবিড় ওকে ছেড়ে দিল। মোহিনী গিয়ে সোফায় দপ করে বসে পড়ল। নিবিড় বুঝলো মোহিনী এখনো ওকে ক্ষমা করেনি। মোহিনীর মাথায় মোহিনীর মাথার ভিতর এখনো একই কথাগুলোই চলছে। নিবিড় এই ব্যাপারটাকে মোটেও অস্বাভাবিক বলবে না। যদি নিবিড় ওই অবস্থায় মোহনীকে দেখতো, তাহলে নিবিড়ও ওকে ভুল বুঝতো। কখনোই হয়তো এটা ভুলতে পারতো না। নিবিড় এগিয়ে গিয়ে মোহনীর পায়ের কাছে বসে পড়ল। মোহনী খেয়াল করলো কেউ ওকে পায়াতরে জড়িয়ে ধরেছে। চোখ খুলে তাকাতেই দেখলো নিবিড় ওর দু পা ধরে বসেছে। মোহনী রাগান্বিত গলায় বলল, আরে কি করছো? ছাড়ো পা। নিবিড় আরো শক্ত করে মোহনীর দুই পা জড়িয়ে ধরে বলল, ভুল করেছি মোহিনী, কখনো নিজের ভুল স্বীকার করিনি, কিন্তু আজ করছি। আমি তোমায় বলছি ফারিন এত দূর এগোতে পেরেছে হয়তো আমার জন্যই। আমি ওকে বাকিদের থেকে একটু বেশিই ছাড় দিয়েছিলাম। সেজন্য আর কেউ সেজন্য কেউ কখনো যা করতে পারেনি, ও সেটা করে দেখিয়েছে। আমার ওর প্রতি কোনো অনুভূতি নেই। আমাকে তোমার ক্ষমা করতেই হবে। যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমার তোমাকে ছাড়া চলবে না। বাড়ি ফিরে চলো। দরকার হলে বাড়িতে গিয়ে আবার ঝগড়াই করব। কিন্তু এখানে আর থাকবো না। মারামারি, কাটাকাটি, ভালোবাসা যা করার সব বাড়িতে গিয়েই করব। তোমার সাথেই করব, একসঙ্গে থেকেই করব। নিবিড়ের কথাগুলো শুনে মোহনী কেঁদে ফেলল। নরম হলো ঠিকই, কিন্তু সেটা বুঝতে দিতে চাইল না। ঠিক করেছে এবার ঠিক করেছে এবার নরম হতে চাইলেও নিজেকে নরম হতে দেবে না। না নিবিড়, আমরা একসঙ্গে থেকে আর কিছু করব না। আমাদের একসঙ্গে থাকাটাই ঠিক না। দেখো, আমরা দুজন কিছু সময়ের জন্য আলাদা ছিলাম বলেই হঠাৎ করে তুমি এতটা ভালো হয়ে গেলে। তুমি নিজের মুখে বলছো বাড়ি গিয়ে দরকার হলে আবার ঝগড়া করবে। তার মানে তোমার মানসিকতা এখনো তেমনই আছে। শুধু এখানে এটা প্রমাণ করতে এসেছো তুমি ভালো। তুমি আমার টানে ছুটে আসোনি। নিবিড় হালকা একটু চেঁচিয়ে বলে উঠল, আজগুবি এক কথা বলে বললেই হলো, ভূতের টানে আমি সারা রাত রাস্তা দিয়ে ঘুরলাম। অপরাধবোধের জন্য ঘুরেছ। যদি তোমার অপরাধ ছাড়া আমি বাড়ি ছেড়ে চলে আসতাম, তুমি আমায় খুঁজতে না। তুমি তোমার ইগো নিয়েই বসে থাকতে। আমি আমি যখন বাড়ি ছেড়ে একা গিয়েছি, আমি একাই আবার বাড়ি ফিরবো। তুমি আমায় ফিরিয়ে আনতে না। তোমাকে আমি চিনি নিবিড়। তুমি নিজেকে যতটা না চিনো তার থেকেও হাজার গুণ বেশি আমি তোমাকে চিনি। আমাদের সম্পর্কের মাঝে এখন তেমন সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইগো। আমরা কেউ কারোর কাছে ছোট হতে চাই না। কেউ কারোর কাছে নিজেদের ভুলগুলো স্বীকার করতে চায় না। নিবিড় আবার নিজেকে শান্ত করলো। অসহায় গলায় বলল, আমি করলাম তো তোমার আমি করলাম তো আমার ভুল স্বীকার। সে তো টেলায় পড়েছ বলে। যাই হোক, তুমি আদৌ অপরাধী নাকি অপরাধী না, সেই হিসাব আমি এখন যেতে যেতে চাই না নিবিড়। আমি এখন ডিভোর্সের সিদ্ধান্তটাও নিতে চাই না। তবে আমি শুধু তোমার এখন এতটুকু বলতে চাই, আমাদের একটু আলাদা থাকা প্রয়োজন। আমি তোমার একার দোষ দিচ্ছি না, হয়তো আমারও দোষ আছে। আমারও দরকার তোমার গুরুত্বটা বোঝা। সেজন্য আমি তোমায় বলছি, আমাদের দুজনের আলাদা থাকা প্রয়োজন। কিছুদিন আলাদা থাকার পর যদি আমাদের মনে হয় যে না, আমাদের দুজনেরই দুজনকে দরকার বাঁচার জন্য, তবে আমাদের আবার এক হব। নয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা এবার নিয়েই নেব। তবে একসঙ্গে থেকে রোজ এই অশান্তিটা আমি আর করতে পারব না।
নিবিড় এবার মোহনীর পায়ের কাছ থেকে উঠে দুই হাঁটুর উপর ভর দিয়ে বসে আবারও মোহনীর গলা জড়িয়ে বলল, এমন করো না মোহনী, বাড়ি ফিরে চলো। আমার তো কয়েক ঘন্টাও তোমায় ছাড়া চলছিল না। দেখো, স্বামী স্ত্রী সম্পর্কে ঝগড়া তো হবেই, তাই না? আর আমাদের ঝগড়াগুলো তো হয় অদ্ভুত কারণ নিয়ে। মোহনের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু পাল্টা নিবিড়কে মোটেই জড়িয়ে ধরল না, বরং নিজেকে নিবিড়ের থেকে ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নিবিড়। এবার তখনই আবার একসঙ্গে থাকবো, যখন দুজন দুজনের মূল্য বুঝবো। তুমি বাড়ি ফিরে যাও, আর আমার বাড়ি ফেরার আশা ত্যাগ করো। আদৌ আর কখনো ফিরবো কিনা সেটাও আমি জানি না, তবে এইটুকু জানি, এখন আমরা একসঙ্গে থাকবো না। অনেক কিছু বোঝা দরকার আমাদের। 10 বছর সংসার করেও আমরা এখনো নিজেদের গুরুত্বই ঠিক করে বুঝে উঠতে পারিনি। এবার সেটাই বোঝা দরকার। বাড়ি ফিরে এসেছে নিবিড়। হাজার চেষ্টা করে মোহনীকে রাজি করাতে পারেনি। মোহনী সে একই জেদ ধরে বসেছিল যে এখন ফিরবে না, কিছুদিন আগে দূরত্ব বজায় রাখবে। তারপরে যদি মনে হয় যে থাকতে পারবে না নিবিড়কে ছেড়ে, নিবিড়েরও যদি মনে হয় যে মোহনীকে ছাড়া সত্যিই চলবে না, তাহলে আবার ফিরবে, নয়তো কখনোই আর ফিরবে না। নিবিড় বাচ্চাদের অন্তত আনতে চেয়েছিল নিজের সাথে, কিন্তু মোহনী রাজি হয়নি। নিবিড় বলেছিল অন্তত যেকোনো একজনকে নিয়ে আসবে নিজের সাথে, আরেকজন না হয় মোহনীর কাছেই থাকুক, কিন্তু মোহনী তাতেও রাজি হয়নি। এখানেও আবার নিবিড়ের ভুলগুলো ধরিয়ে দিয়েছে, বাচ্চাদের প্রতি নিবিড়ের অবহেলা ধরিয়ে দিয়েছে। আজ সত্যি নিবিড় নিজের ভুলগুলো ভালোই খুব ভুলগুলো ভুলই হুম, ভালোই খুব ভালো করে বুঝতে পেরেছে। সেজন্য জোর করার মতো কোনো ভাষা খুঁজে পায়নি। সত্যিই তো নিবিড় অবহেলা করেছে নিজের পরিবারের প্রতি। এজন্য তো আজ শূন্য হাতে ফিরতে হলো। দরজা খুলে ঘরে পা রাখতে বুকটা কা কা করে উঠল নিবিড়ের। অন্যান্য দিন যদি বিকেলে নিবিড় বাড়ি ফিরতো, মেয়েটা ছুটে এসে গলা জড়িয়ে ধরতো। ছেলের অবশ্য তেমন স্বভাব নেই। দূরে দাঁড়িয়ে থেকে নিবিড়কে দেখে একগাল হাসতো। দূরে দাঁড়িয়ে থেকে নিবিড়কে বোঝানোর চেষ্টা করতো যে ওর বাবা তাড়াতাড়ি বাড়ি ফেরায় খুব খুশি মাহি। যখন মোহনীর সাথে সম্পর্কটা ভালো ছিল, তখন বাড়ি ফিরে তিনজনকে একসঙ্গে জড়িয়ে ধরত। একে একে তিনজনের কপালে একটা করে চুমু দিত। তবে মাঝে অনেকগুলো দিন হলো নিবিড়ের সেই সব অভ্যাস কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছিল। সবকিছুর প্রতি যে কি অবহেলা জন্মেছিল তা বলে বোঝাতে পারবে না। কেন যে এত অবহেলা জন্মেছিল সেটাও জানে না। সবকিছুই কেমন যেন বিরক্তিকর লাগতো। যাকে দেখতো তাকে বিরক্ত লাগতো। মোহনী কিছু বললেই রাগ উঠে যেত। তবে আজ নিবিড়ের কেন যেন নিজের সেসব আচরণের জন্য খুব আফসোস হলো। মনে হলো এতটা অবহেলা না করলেও পারতো নিজের পরিবারের প্রতি। অন্তত তাহলে আজ এক বুক শূন্যতা নিয়ে বাড়ি প্রবেশ করতে হতো না। বুক চিরে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিবিড়ের। দরজাটা বন্ধ করে ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। গতকাল রাত থেকে কিছুই খায়নি। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এতটাই বেশি ক্ষুধা লেগেছে যে এখন মাথা ঘুরছে। চোখের সামনে অন্ধকার দেখছে। নিবিড় তাড়াতাড়ি রান্নাঘরে গেল দেখার জন্য যে খাবার-দাবার কিছু আছে কিনা। গতকাল রাতে ভাত তরকারি রয়ে গিয়েছে, তবে সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর খাওয়া যাবে না। নিবিড় এবার ফ্রিজে গিয়ে দেখল যে ফ্রিজে কিছু আছে কিনা। অন্তত যদি ফলমূল থাকে সেটা একটু খেয়ে পেটটাকে আপাতত শান্ত রাখত। তবে কিচ্ছু নেই। নিবিড় তো বলেই গিয়েছিল যে এই মাসের বাজারে শেষ হয়ে গেছে। বাজার করতে বলেছিল মোহনী, কিন্তু নিবিড় বেমালুম ভুলেই বসেছিল। ফ্রিজে শুধু একটা ডিম পেল। কিচ্ছু করার নেই, নিজেকে এখন রান্না করে খেতে হবে। বাড়িতে তো আর মোহনী নেই এখন যে ওকে আরাম করে বসিয়ে নিজেই কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাওয়াবে। ভাত রান্না করে একটা ডিম ভেজে খেয়ে নিল নিবিড়। শুকনো ভাত গলা দিয়ে নামতে চাইল না, কিন্তু নামাতে হলো। পানি দিয়ে পানি দিয়ে গিলে খেলো। খাওয়া দাওয়া শেষ করে প্লেটগুলো অমনি রেখে হাত দুটো ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আগে একটু ঘুমানো দরকার।
আজকের দিনটা মোহনের আনিকার বাড়িতেই কাটলো। গতকাল নতুন ফ্ল্যাটে শিফট করবে। নতুন ফ্ল্যাট বলতে সাদিয়া যেখানে থাকে ওখানে উঠবে। সাদিয়া একাই থাকে ওর বোনের বাড়িতে গিয়ে। সাদিয়া নিজেই মোহনীকে বলেছে যে ওর সঙ্গেই থাকে। এমনি তো একা একা থাকতো সাদিয়া, এখন মোহনে যদি বাচ্চাদের নিয়ে থাকে ওর ভালোই লাগবে। মোহনীও তাই রাজি হয়ে গেছে। নয়তো এখন নতুন একটা জায়গা গিয়ে সমস্ত কিছু কেনাকাটা করা, গোছগাছ করা একার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে। তাই ভেবেছে আপাতত সাদির ওখানেই থাকবে, আস্তে ধীরে পরে অন্য জায়গার ব্যবস্থা করে নেবে। রাতের দিকে মোহনী নিজের ফোনটা অন করলো। ফোনটা অন করার সঙ্গে সঙ্গে ওর শাশুড়ির নাম্বার থেকে কল এলো। মোহনী কিঞ্চিত বিরক্তই হলো নিজের ওপর। ভাবলো কেন যে অন করতে গেল ফোনটা, বন্ধই ভালো ছিল। কিন্তু এখন তো ফোন রিসিভ না করে থাকা যাবে না। ফোনটা রিসিভ করে কানে ধরতে সালাম দিতে অপর পাশ থেকে সাজেদা বেগম উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। কোথায় আছিস তুই মা? আমার নাতি নাতনি ওরা ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? আমাদেরকে তো একবার অন্তত জানাতে পারতি। আমি কি কখনো আমার ছেলের দোষ না দিয়ে তোর দোষ দিয়েছি যে ভরসা করতে পারলি না? চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমরা। তোরা একটুও ভাবলি না আমাদের কথা, তাই না? মোহনী অপরাধী গলায়, ক্ষমা করে দিও মা। আসলে আমি চাইনি তোমাদের চিন্তার মাঝে ফেলতে, কিন্তু কি করব বলো, কোনো উপায় ছিল না। এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যে ঠিক ভুল বিচার বিবেচনা বোধহয় হারিয়ে ফেলেছিলাম। কি হয়েছে বলতো? কি করেছিল বেয়াদবটা, যার কারণে তুই বাড়ি ছেড়ে চলে গেলি? ও তো কিছুই বলল না। নাইম জানে কিন্তু ও আমাকে কিচ্ছু বলল না। এখন তুই আমায় বলতো কি হয়েছে, তারপর আমি দেখছি। যে কারণে মোহনী বাড়ি ছেড়ে চলে এসেছিল সেই কারণটা মোহনী ওর কিংবা নিবিড়ের বাবা মাকে জানাতে চায় না। ও তো নাইমকেও জানাতো না, কিন্তু নিবিড় নিজেই জানিয়ে দিয়েছে। অন্তত মোহনীর বাবা মা যদি এই কারণগুলো জানে তাহলে তাদের চোখে নিবিড় অনেকটাই ছোট হয়ে যাবে। আর নিবিড় তো সব সত্যি জানিয়ে দিয়েছে মোহনীকে। নিবিড় যেমন একদিকে দিয়ে দোষী, আবার দেখতে দেখতে গেলে নির্দোষও বলা যায়। সেই জন্য মোহিনী আপাতত চাইছে না যে ব্যাপারটা অন্য কেউ জেনে নিবিড়কে অপমান করার সুযোগ পাক। ওই যা হয় মা, ঝগড়া হয়েছিল। সে তো এতদিনে ঝগড়া হয়েছে, কিন্তু কখনো তো তুই বাড়ি ছেড়ে চলে যাসনি। তোর গায়ে হাত তুলেনি তো নিবিড়? মোহিনী তড়িঘড়ি করে বলল, না না মা, কি বলছো? গায়ে হাত তোলার স্বভাব নিবিড়ের নেই। ও শুধু মানসিক অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে না। তাহলে কেন চলে গেলি মা? আবার বাড়ি ফিরেও যাসনি ওর সাথে। দূরে থাকলে তো সম্পর্কে দূরত্ব আরো বাড়বে। সঙ্গে থেকে যে সমস্যার সমাধান করতে পারলি না, দূরে থেকে সেই সমস্যার সমাধান কি করতে পারবি বলতো আমায়? দূরে থেকেই সমাধান করা সম্ভব মা। আসলে আমরা দুজনে একসঙ্গে থাকতে থাকতে দুজনে দুজনের গুরুত্বটা বুঝতে পারছিলাম না। খুব সহজে দুজন দুজনকে পেয়ে যাচ্ছিলাম। সেই জন্যই ধীরে ধীরে আমরা একে অপরের দূরত্বটা হারিয়ে ফেলেছি। এখন দূরে থাকলে যখন সহজে একজন আরেকজনকে কাছে পাবো না, ঠিক নিজেদের গুরুত্ব বুঝবো। একটু দূরে থাকা খুব প্রয়োজন ছিল মা। সাজেদা বেগম আর কিছু বলতে পারলেন না মোহনীকে। তার আগে পাশ থেকে মোহনের মা নার্গিস খানম ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে মেয়েকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বললেন, বেশি বড় হয়ে গিয়েছিস তুই? মাথা দিয়ে কি শিং বেরিয়েছে? কি এমন অশান্তি হয়েছে যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিস? কই নিবিড় তো গেল না। সবসময় সবকিছু তোর কেন আগে আগে করতে হয়? তোরই কেন সবসময় আগে মনে হয় যে ডিভোর্স প্রয়োজন, আলাদা থাকা প্রয়োজন? নিবিড়ের তো কখনো মনে হয় না। নার্গিস খানমের কথাগুলো শুনতেই মোহনের মন মেজাজ বিগড়ে গেল, কিন্তু তবুও নিজের রাগটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে বলল, মা, আমি এখন এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার সংসার কি হচ্ছে সেটা নিশ্চয়ই আমি জানি। আমি কোন পরিস্থিতিতে আছি সেটা তো তুমি বুঝবে না। তো বুঝা, তুই এখন এমন কি পরিস্থিতিতে আছিস? নিবিড়কে কতটা খারাপ বলতে চাইছিস? তুই সব বল। আমরা খারাপ বললে তো তোরই সমস্যা হবে। আমি তো তোমাকে বলতে চাইনি যে নিবিড় খারাপ। আমি আমি যদি বলিও তুমি তো বিশ্বাস করবে না।
কেননা তুমি এমন মানসিকতার মানুষ যে মানসিকতায় কখনো এই কথাটাই ধরে না যে ছেলেরা কোনো অপরাধ করতে পারে। আর যদিও বা সেটা তোমার কাছে প্রমাণ হয়ে যায়, তুমি শেষে আমাকেই বুঝাবে যে আমি মানিয়ে নিয়ে থাকি না, তাই না? আমি আগে শুধু ভাবতাম নিম্নবিত্ত পরিবারের যেসব মেয়েদের যাওয়ার জায়গা নেই, অসহায়, তারাই বোধহয় শুধু তার মায়ের কাছ থেকে এই ধরনের কথাগুলো শুনে। তবে আমি নিজে এই পরিস্থিতিতে পড়ার পর বুঝলাম, কোনো মেয়ে যতই উচ্চবিত্ত পরিবারের হোক না কেন, সে যতই নিজের উপার্জন করুক না কেন, সব মেয়েকে তাদের মায়েদের থেকে এই ধরনের কথাগুলো শুনতে হয়। আর আমি আপাতত তোমার থেকে এই কথাগুলো শোনার মতন পরিস্থিতিতে নেই। রাখছি। কথাটা বলে মোহিনী কলটা কেটে দিল। নার্গিস খানম কান থেকে ফোনটা নামিয়ে বিস্ময় ভরা গলায় বিষ্ণুর পাশে বসা সাজেদা বেগমকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন আপা, এই মেয়ের বেয়াদবিগুলো দেখেছেন? সাজেদা বেগমও ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, বাদ দিন না আপা এখন এইসব। আসলে মোহিনীর কথাটা ভুল বলেনি। ওদের মাঝে কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা তো আমরা জানি না। তাই বলে এভাবে সংসারটা ভাঙবে? ছেলে মেয়ে দুটোর কথা ভাববে না? পরিবারের মান সম্মানের কথা ভাববে না? সংসারটা এখনো ভাঙেনি, আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমারও এখন মনে হচ্ছে ওরা দুজন কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক করেছে। কারণ আমার বিশ্বাস ওরা থাকতে পারবে না খুব বেশি দিন একে অপরকে ছাড়া। দেখবেন সব ঠিক হয়ে যাবে। অফিসে গিয়ে আজ নিবিড়কে বসের কাছে বেশ জারি খেতে হলো। বস মানে তুহিন। তুহিন যে কোনো তুহিন যে কেন নিবিড়কে এত জাড়ি দিল সেটা নিবিড় বেশ ভালোভাবেই বুঝতে পারল। তবে তবে নিবিড়ের কিছু করার নেই। চুপচাপ জারিগুলো মুখ বুজে সহ্য করে নিতে হবে। কেননা তুহিন তো কাজের অজুহাতেই নিবিড়কে জারিগুলো দিচ্ছে। গতকাল কেন নিবিড় কল রিসিভ করেনি, কেন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আসেনি, এসব বলে জারি দিচ্ছে। সকালে বাড়ি থেকে খেয়ে আসেনি নিবিড়। ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিল। রান্না বান্না করার সময় পায়নি। কে আসবেই বা কি করে? এদিকে অফিসে এসে তো বসের জারি খেয়ে পেট ভরে গিয়েছিল। তবে এখন ধীরে ধীরে আবার পেটটা ফাঁকা হয়ে গেছে। লাঞ্চ ব্রেকের সময় হতে এখনো আধা ঘন্টা বাকি। এই ৩০ মিনিট যে নিবিড় কি করে কাটাবে বুঝতেই পারছে না। এদিকে কাজও মনোযোগ দিতে পারছে না। কেন যেন বারবার শুধু মোহিনী আর ছেলেমেয়ের দুটোর কথাই মনে পড়ছে। অন্যান্য দিন তো এমন হয় না। বেশ মনোযোগ দিয়ে কাজ করে নিবিড়। কখনো কাজের মাঝে বউ বাচ্চার কথা মনেই হয় না। কিন্তু আজ কেন যেন বারবার মনে পড়ছে। কাজটা কয়েক মিনিটের জন্য বন্ধ রেখে পকেট থেকে ফোনটা বের করে ওদের চারজনের একসাথে তোলা একটা ছবি বের করলো। ছবিটা অনেক পুরনো। যেদিন নিশাত জন্মায় সেদিন হাসপাতালে একসঙ্গে তোলা ওদের চারজনের ছবিটা। নিশাত মোহিনীর কোলে, আর আর ওর পাশে নিবিড়ের কোলে বসে আছে ছোট্ট মাহি। কি সুন্দর লাগছে দেখতে ওদের চারজনকে একসঙ্গে। মোহিনীকে দেখতে কি মিষ্টি লাগছে। আপনা আপনি নিবিড়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। মুহূর্তের মাঝে মেজাজটা ভালো হয়ে গেল। তবে তবে আরেক বিপত্তি বাধল। ওদের তিনজনের দেখতে ইচ্ছে করছে। এই ধরনের অদ্ভুত অস্থিরতা তৈরি হলো নিবিড়ের মাঝে। মনে হলো এখনই দেখতে হবে, না দেখলে থাকতেই পারবে না। অস্থিরতা কমাতে না পেরে আবারও তুহিনের কেবিনে গেল ছুটি চাইতে। অন্যান্য দিন হলে তুহিন কিছু ছুটি দিয়ে দিত। হ্যাঁ, হয়তো দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করত, একটু আমতা আমতা করত। কিন্তু শেষে শেষে ছুটি অবশ্যই দিত নিবিড়কে। কেননা নিবিড় অতিরিক্ত কোনো জরুরি প্রয়োজন ছাড়া এমনিতে ছুটি নেয় না। কাজের প্রতি ভীষণ দায়িত্বশীল। তবে আজ তুহিন নিবিড়কে ছুটি দিল না, মুখের উপরে নিষেধ করে দিল। নিবিড় কেন যেন এবার আর নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না। কেবিনে তখন তুহিন আর নিবিড়ই রয়েছে। যেহেতু আর কেউ নেই তাই নিবিড় ভাবল এবার কথাটা বলে দেওয়াই যায়। গম্ভীর গলায় বলল, ব্যক্তিগত শত্রুতা অফিসে টেনে আনছেন কেন?
এতদিন তো আমি আর মোহনী দুজনে খুব প্রিয় ছিলাম। হঠাৎ করে এত অপ্রিয় হয়ে ওঠার কারণটা কি জানতে পারি? নাকি অপমানের বদলা নিচ্ছেন? তুহিন কেঁকিয়ে উঠে বলল, একদম আজেবাজে কথা বলবে না নিবিড়। আমি কোনো ব্যক্তিগত আক্রোশ কাজের জায়গায় টেনে আনছি না। তোমাকে জুড়ি দেওয়া যাবে না, এটাই আমার শেষ কথা। আমার অনুমতি ছাড়া তুমি অফিসের বাইরে যেতে পারবে না। আর গেলে আমায় ব্যবস্থা নিতে হবে। নিবিড় মাথাটা তুমুল গরম হয়ে গেল। দরজার সমস্ত বাঁধ ভেঙে গেল। চেয়ারের পায়ার বেশ জোরে সুরে একটা লাথি মেরে রাগান্বিত গলায় বলল, যা ব্যবস্থা নেওয়ার নিন। আমিও দেখি আপনি কতদূর কি করতে পারেন। পাল্টা ব্যবস্থা আমিও নিব প্রয়োজনে। তবে অফিসে তো এখন আমি আর থাকবই না। আমিও দেখতে চাই আপনি কতদূর কি করতে পারেন। বিস্ময়ে তহিন এর মুখ হাঁ হয়ে গেল। নিবিড় কখনো ওর সাথে এভাবে কথা বলেনি। সবসময় যথেষ্ট সম্মান করেছে ছেলেটা। নিবিড় যে এভাবে কথা বলতে পারে সে বিষয়ে আন্দাজই ছিল না তহিনের। ফলস্বরূপ হাঁ করে নিবিড়ের মুখের দিকে তাকিয়ে রইল। নিবিড় চলে যেতে দৌড় নিবিড় চলে যেতে দৌড়ে কিভাবে যেন আবার থেমে গেল। পূর্বের জায়গায় এসে দাঁড়িয়ে ফের রাগান্বিত গলায় তহিনকে উদ্দেশ্য করে বলল, আপনি আর আপনার শালীর মতন আজব মানুষ আমি এই দুনিয়ায় দেখিনি। পাগল নাকি আপনারা যে একটা বিবাহিত ছেলের পিছনে লেগে আছেন? আপনার শালীর না হয় মাথা খারাপ হয়ে গেছে। আপনার সমস্যা কি? আপনি কেন আমার পিছনে ওকে লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন? আপনার কি স্বার্থ এতে? পুরো পাগলের গোষ্ঠী কোথাকার! এবারে নিবিড় আর সেখানে দাঁড়ালো না, বেরিয়ে এলো অফিস থেকে। গাড়ি নিয়ে এসেছিল আজ সঙ্গে করে। সেই গাড়ি উঠেই রওনা দিল আনিকার বাড়ির উদ্দেশ্যে। তবে আনিকার বাড়ি গিয়ে পেল না মোহনীকে। আনিকার দেখে জানতে পারল আনিকা নাকি ওর কোনো কলিগের বাড়িতে উঠেছে। শুধু এটুকু মাঝে ব্যাপারটা থেমে থাকলো না ভালো হতো, তবে তা হলো না। প্রায় আধ ঘন্টা যাবৎ নিবিড় আনিকার কাছে জারি খেলো। বয়সে আনিকা বড় নিবিড়ের থেকে। মুখে মুখে তর্ক করতেও পারল না। বলা বলা যায় না, তর্ক করলে হয়তো আবার একটা চড় লাগিয়ে দিতে পারে। আনিকা মেয়েটা যথেষ্ট রাগী। ছোটবেলায় দু চার চড় খেয়েছে নিবিড় ওর হাতে। সেই জন্য এখনো আনিকার সাথে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলতে হয়। প্রায় আধ ঘন্টা যাবৎ নিবিড়কে গালাগালি করে অবশেষে আনিকা নিবিড়কে মুক্তি দিল। নিচে নেমে গাড়িতে এসে বসে ফোনটা বের করে মোহনীর নাম্বারে কল দিল। মোহনী কলটা রিসিভ করলো না। নিবিড় আবার কল দিল। এবারও ফোনটা রিসিভ করলো না মোহনী। নিবিড় এবার বেশ ভালোভাবে বুঝতে পারছে যে মোহনী ইচ্ছাকৃত কলটা রিসিভ করছে না। বেশ, ঠিক আছে, কল রিসিভ করবে না তো ভালো। নিবিড়ের কাছে কি আর কোনো উপায় নেই নাকি যে ওর সাথে দেখা করার? সোজা অফিসে চলে যাবে। মোহনীর কেবিনের মুখোমুখি চেয়ারে বসে আছে নিবিড় আর মোহনী। নিবিড়ের শরীরটা একেবারে নিস্তেজ দেখাচ্ছে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে আর মোহনীর রাগান্বিত দৃষ্টিতে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ছেলেটা এসে হাজির হয়েছে। প্রায় 10 মিনিট হলো বসে আছে, অথচ এখনো কিচ্ছু বলেনি। অবশেষে মোহনী নিজেই মৃদু রাগী গলায় জিজ্ঞাসা করলো, কেনে এসেছো তুমি এখানে? আমি তোমায় বলেছিলাম না আমাদের এই একটু দূরে দূরে থাকা দরকার? বাংলা কথা বোঝো না তুমি? নিবিড় মাথা তুলে মোহনীর দিকে তাকিয়ে নির্জীব গলায় বলল, ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। নিবিড়ের কথাটা শুনে একটু নড়েচড়ে উঠল মোহনী। মোহনী জানতো এই ছেলেটা সকালে বাড়িতে রান্না করে খেয়ে তারপর অফিসে কোনোদিনও যেতে পারবে না। ঘুম থেকে উঠতেই তো দেরি করে, রান্না করার সময় আর পাবে কি করে? সেই চিন্তায় তো নিজেরও সকালে না খেয়ে বেরিয়েছে। তবে মোহনীর যে খারাপ লাগছিল নিবিড়ের জন্য সেটা বুঝতে দিতে চাইল না। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে বলল, আমি কি করব? আমি কি খেতে নিষেধ করেছিলাম? তোমায় ছাড়া আমার চলবে না মোহনী। এতদিন তো দিব্যি চলত। তখন তো আমি আমি দেখেও ছিলাম না। ভবিষ্যতেও চলার কথা ছিল আমায় ছাড়া। তাহলে হঠাৎ করে কেমন মনে আবার কেন মনে হলো আমায় ছাড়া চলবে না? টেলায় পড়েছ বলে? তুমি কতটা স্বার্থপর ভাবতে পারছো? তুমি যখন দেখছো আমায় ছাড়া তোমার কোনো কিছু চলছে না, তুমি টিকতে পারবে না, তখন তখন তোমার আমার কথা মনে পড়ল। নিবিড় মোহনীর প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং পাল্টা নিজে একটা প্রশ্ন করল মোহনীকে, তুমি খেয়েছো সকালে? থতমত খেলো মোহনী। আমতা আমতা করে বলল, হ্যাঁ খেয়েছি।
খাবো না কেন? পেট ভরে খেয়ে এসেছি। ২ প্লেট ভাত খেয়েছি। আরও নিতাম কিন্তু ভাত শেষ হয়ে গিয়েছিল। নিবিড় দাঁত বের করে হাসি হেসে বলল, মিথ্যা বলছো। তুমি এত খাও না। আর তুমি জানতে আমিও কিছু খেতে পারবো না সকালে। এটা জানার পরে তোমার গলা দিয়ে খাবার নামবেই না। চলো একসাথে কিছু খেয়ে আসি। গেট আউট! নিবিড় চোখ বড় বড় করে মোহিনীর দিকে তাকিয়ে অবুঝের মতো বলল, হ্যাঁ? গেট আউট ফ্রম মাই কেবিন। আর কোনোদিন যদি তোমায় আমার কেবিনে কেন, আমার অফিসের আশেপাশেও দেখছি, অবস্থা কিন্তু খারাপ করে ছাড়বো। আর ভুলেও আমার কেবিনে আসার সাহস দেখাবে না। সিকিউরিটি গার্ড ডেকে টেনে বের করে দেব। আমি তোমায় বলেছিলাম না আমাদের দূরে দূরে থাকা প্রয়োজন। রোজ রোজ এভাবে দেখা করা চলবে না। এখন বেরিয়ে যাও, আমার কাজ আছে। আর তাছাড়া এই সময়ে তুমি অফিস ছেড়ে কী করছো এখানে? তোমার কাজ নেই? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চাকরিটা থাকবে কিনা জানে না। মোহিনী ভ্রু কুঁচকে বলল, মানে? তুহিন ওই তুহিনের বাচ্চার ছুটি দিতে চাইছিল না। বলেছিলাম তোমার সাথে দেখা করতে যাব, তাও ছুটি দিতে চাইছিল না। সেই জন্য ওকে গালাগালি করে ওর থেকে ছুটি না নিয়েই বেরিয়ে এসেছি। নিবিড়ের কথাগুলো শুনে মোহিনী এক হাতে কপাল চাপড়ে বলল, একটা কাজ করো, তুমি ঠিক করে করতে পারো না? তোমার বয়স বাড়ছে, এখন আক্কেল কমে যাচ্ছে কেন নিবিড়? বর্তমান সময়ে একটা চাকরি পাওয়া কতটা কঠিন সেটা তুমি জানো না? আমাদের দুজনের চাকরি পেতে কতটা স্ট্রাগল করতে হয়েছে ভুলে গেছো তুমি? অত কিছু অত কিছু তো মাথায় আসেনি। ও ছুটি দিল না কেন? ছুটি দিলে তো আমি এমন করতাম না। আমার আমার তোমার সাথে দেখা করার ইচ্ছে করছিল। বাচ্চাদের দেখতে ইচ্ছে করছিল। তোমায় দেখতে ইচ্ছে করছিল। মোহিনী এবার তাচ্ছিল্য গলায় বলল, আসলেই দূরে গেলে কদর বাড়ে, তাই না? দিনের পর দিন তোমার বাড়িতে, তোমার ঘরে তোমার বউ বাচ্চা ছিল। তোমার কাছে সুযোগ ছিল যখন ইচ্ছে তখন তাদের সাথে দেখা করার, তাদের পাশে বসে একটু গল্প করার। কিন্তু তুমি তা করোনি। আর আজ যখন একদিনের মাঝে বউ বাচ্চার প্রতি এতই দরদ বেড়ে গেল যে নিজের চাকরির হুমকির মুখে ফেলে রেখে তাদের সাথে দেখা করতে এলে। ওয়াও! কত ভালো স্বামী তুমি, কত ভালোবাসা, কত ভালো বাবা তুমি। তোমার কোনো তুলনা হয় না নিবিড়। তোমার তুলনা তুমি নিজেই। এতক্ষণ থেকে মোহিনীর খরা কথাগুলো চুপচাপ হজম করে যাচ্ছিল। আবারও ধৈর্য শক্তি বেড়ে গিয়েছে নিবিড়ের। মোহিনী যাই বলুক না কেন খারাপ লাগছে না, কষ্টও পাচ্ছে না। ঝগড়া করার ইচ্ছা তো একদমই নেই। আগের মতন শুধু মনে হচ্ছে মোহিনী মোহিনী বলে যাক, মোহিনীর নিজের রাগ ঠান্ডা করুক। কিন্তু খালি পেটে আর খালি পেটে আর এত কথা হজম করা যাচ্ছে না। পেটটা ভরা থাকলে মাথাটাও তো ঠান্ডা থাকতো। সেই জন্য এবারে কিঞ্চিৎ বিরক্ত গলায় বলে উঠল, আর খোঁচা দিও না তো, পারলে খাবার দাও। তুমি খাবার আনোনি? এনেছি, ওটাই দাও খাই। মোহিনী আপত্তি জানিয়ে বলল, না, তোমায় কেন দেব? তোমায় দিলে আমি কি খাবো? বাড়ি গিয়ে রান্না করে খাও। নিবিড় অসহায় মুখ করে মোহিনীর দিকে তাকিয়ে বলল, হবে না মোহিনী, আমার আমার রান্না আমি খেতে পারবো না। অর্ধেক খাবো আর অর্ধেক তোমার জন্য রেখে দেব। খুব ক্ষুধা লেগেছে, দাও না। মোহিনী মনে মনে নিজেকে কঠিন করার চেষ্টা করলো। ভাবলো যতই নিবিড় বলুক না কেন দিবে না। একটু তো শিক্ষা দেওয়া উচিত এই ছেলেটাকে। বাড়িতে গিয়ে একটু হাত পুড়িয়ে রান্না করে খাক। কিন্তু পারল না মোহিনী নিজেকে কঠিন রাখতে। এবারে মোহনের নিজের উপর রাগ হলো। ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নিবিড়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। নিবিড় বাড়তি একটা কথাও বলল না। অভদ্র ছেলেটা হাতটা অবধি ধুলো না। মোহিনীর রান্না ভীষণ সুন্দর, নিবিড়েরও খুব পছন্দ। যবে থেকে মোহিনীর হাতের রান্না খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর কারোর রান্না ভালোই লাগে না। খুব তৃপ্তি করে খাবার খেলো। আর খাওয়ার পুরো সময় মোহিনী তাকিয়ে রইল ওর দিকে। মোহিনী খেয়াল করলো নিবিড় অর্ধেকই খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে। কিন্তু মোহিনী তো জানে এটুকু খাবার নিবিড়ের পেট ভরেনি। হালকা একটু কেশে গম্ভীর গলায় বলার চেষ্টা করলো, পুরোটা খেয়ে নাও, আমি খাবো না। মোহিনী বলল, ঠিকই তবে। নিবিড় খেলো না। অর্ধেকটা খাবার খাওয়া শেষ করে টিফিন বক্সটা বন্ধ করতে করতে মোহিনীকে উদ্দেশ্য করে বলল, না, এটুকু তুমি খেও। শুনেছি স্বামীর এটুকু খেলে নাকি
গেলে নাকি দুজনের মাঝে ভালোবাসা বাড়ে। দেখো যদি এঁটো খেয়ে ভালোবাসা আবার তৈরি হয়, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না আপাতত। যাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিয়েছিলাম, সুখ দুঃখ সবকিছু বিসর্জন দিয়েছিলাম যার জন্য, তাতেই যখন ভালোবাসা বাড়ল না, এঁটো খাবার আর কি বাড়বে? মোহিনীর কথাটা শুনে নিবিড় থমকে গেল। কিছুক্ষণ নিজেই কিছুক্ষণ নিজেই সবকিছু যেন ভাবলো, তবে আপাতত এই নিয়ে কোনো কথা বলল না। মোহিনীর সাথে দেখা করা শেষ, খাবার খাওয়া শেষ, এবার যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ছেলে মেয়ে স্কুলে গেছে? হ্যাঁ, দেখা করতে চায় একবার ওদের সাথে। 1 সপ্তাহ পর। নিবিড় তুমুল আপত্তি জানিয়ে বলল, সম্ভব না। এটা কেমন নিয়ম? আমার ছেলে-মেয়ের সাথে আমি যখন ইচ্ছে তখন দেখা করতে পারি। তুমি পারো না আমাকে আটকাতে। মোহিনীর চোখ গরম করে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, পারি আমি আটকাতে। হঠাৎ করে তো বাপের ভালোবাসা উধাও হয়ে গিয়েছিল। তখন তো মাকেই বাপের ভালোবাসা দিতে হয়েছে। এখন আমি যা চাইবো তাই হবে। যখন বলেছি 1 সপ্তাহ পর দেখা করতে পারবে, তখন তাই হবে। আমি স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছি, যেন আমি বাদে আর কারোর কাছে ওনার বাচ্চাদের না ছাড়ে। এমনকি তোমার কাছেও না। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। সত্যি রাগ হলো মোহিনীর উপর এবারে। নিবিড়ের যাওয়ার আগে মোহিনীকে শাসিয়ে বলল, এখন খুব চলে যাওয়া এখন খুব চলে যাও এখন খুব চলে যাও বলছো তো? তোমার ব্যবস্থা আমি করছি। এমন কিছু করব, দেখে নিও কি করি। যা করব বলবো না, একেবারে করে দেখাবো। মোহিনীকে হুমকিটা দিয়ে নিবিড় বেরিয়ে গেল কেবিন থেকে। মোহিনীর কপালে কুঁচকে নিবিড়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি বলতে চাইলো ছেলেটা? কি হুমকি দিয়ে গেল কিছুই তো বুঝলো না। কি করবে নিবিড়? এবার আমি তোকে সাপোর্ট করছি আবু। তুই একদম ঠিক করেছিস। নাইম তো আমাকে আগে বলেনি এই কথাগুলো, নয়তো সরাসরি তোদের বাড়ি গিয়ে ভাইয়ার মাথাটা ফাটিয়ে দিয়ে রেখে আসতাম। ভাইয়ার সাহস হয় কি করে আমার বোন রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকানো? চোখ উপড়ে ফেলতাম আমি। তুই আমাকে আগে বলিসনি কেন? একটু আগে মোহনীর বাড়িতে নাইম আর মিতালি এসেছে। মোহনী আপাতত ওদের জন্য চা বানাচ্ছিল। এর মাঝে মিতালির মুখ থেকে এমন হুমকি শুনে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বলল, তোকে আমি কিছু বলতে বলেছি? আমি তোকে বলেছি নিবিড়কে মারতে? বড় ভাইয়ের গায়ে হাত তুলবি? কোত্থেকে শিখেছিস এসব? আরে তো আমার বোনকে টকাবে, আমি মারবো না? তখন কি আর বড় ভাইটাই মানবো নাকি? মোহনের হাত উঠিয়ে মিতালিকে থামিয়ে দিয়ে বলল, থাক, যখন বড় সাথ দেওয়ার দরকার তখন তো দিতে পারিসনি। যখন নিবিড়ের দোষ থাকে তখন তো ওর দোষ দেখতে পারিস না। আর এখন যখন ও এতটাও দোষী না, তখন সরাসরি ওকে মারতে চলে যাচ্ছিস। আরে বাবা, তখন তো চরিত্রে দোষ ছিল না ভাইয়ার। এখনো নেই। একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। হ্যাঁ, নিবিড়ের তরফ থেকে হয়তো মেয়েটা একটু বেশি ছাড় দেওয়া হয়েছিল, সেটা বন্ধু ভেবে। কিন্তু আমার নিবিড়ের চরিত্রে সমস্যা নেই, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ওর চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলবি না। আমার পছন্দ না কেউ ওকে নিয়ে খারাপ কিছু বলুক। একটা দীর্ঘ শ্বাস ফেলল মিতালি। আসলে ওদের দুজনের ব্যাপারে কথা বলতে আসাটাই সব থেকে বড় ভুল। দুজন দুজনকে যা ইচ্ছে তাই বলবে, কিন্তু একজনের বাড়ির লোক যদি অন্যজনকে কিছু বলে তাহলে কারোরই সহ্য হয় না। তখনই একেবারে গায়ে ফোস্কা পড়ে যায়। মাঝে প্রায় 3 দিন কেটে গেছে। এই 3 দিন নিবিড় মোহনের কথা হয়েছে, না দেখা হয়েছে। নিবিড় অবশ্য কয়েকবার কল করেছিল মোহনের নাম্বারে, তবে মোহনই কলটা রিসিভ করেনি। পরে কল ব্যাকও করেনি। ফলে নিবিড় বুঝতে পেরেছিল যে মোহনী ইচ্ছাকৃত এমনটা করছে। মোহনী ওর সাথে যোগাযোগ করতে চায় না। মোহনী তো চায় দূরত্ব তৈরি করতে। সেজন্য নিবিড়ও আর জোর করে দেখা করার চেষ্টা করেনি। ভেবেছে মোহনী যা চাইছে সেটাই হোক।
দেখা যাক ও আবারও পুরনো সে ভালোবাসা ফিরে আসে কিনা। নিবিড় তখন নিজের শার্ট ইস্ত্রি করছে। জামা কাপড়গুলো একটাও পরার অবস্থায় নেই। ওয়াশিং মেশিন থাকার কারণে কাপড় ধুতে অসুবিধা হয়নি। কিন্তু কিন্তু একটা কাপড়ও ইস্ত্রি করা নেই। মোহিনী থাকলে অবশ্য মোহিনী নিজেই করে সব। মোহিনী নিজেই জামা কাপড় সব দোকানে দিয়ে আসতো। এসব দিয়ে এস এসব দিকে কখনো খেয়াল রাখার প্রয়োজন পড়েনি নিবিড়ের। কিন্তু এখন তো আর মোহিনী নেই। নিবিড়ের কাজের মাঝে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতেই দেখল মোহনের নাম্বার থেকে কল এসেছে। নিবিড় প্রচণ্ড অবাক হলো। নিবিড় নিশ্চিত ছিল মোহনের এতক্ষণ কক্ষনো এই পরিস্থিতিতে ওকে আগে নিজ থেকে কল করবে না। তাহলে হঠাৎ কেন কল করলো? কোনো বিপদ হলো কি? কোনো সমস্যা হলো না তো? তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে কানে ধরে উদ্বিগ্ন গলায় বলল, মোহিনী, ঠিক আছে সব? অপর পাশ থেকে ভেসে এলো নিবিড়ের মেয়ের কণ্ঠস্বর। বাবা, আম্মু তো না, আমি তোমার প্রিন্সেস। নিশাতের কণ্ঠস্বরটা পেতে আপনা আপনি হাসি ফুটে উঠল নিবিড়ের কণ্ঠে। কি এক অদ্ভুত শান্তি পেল মেয়েটার কণ্ঠস্বর শুনে। ওর ৩ দিন এই ৩ দিনে তো ছেলে মেয়ের থেকেও কম কথা হয়নি। ছেলে মেয়ের সাথেও কথা হয়নি। মোহনের ফোনে রিসিভ করেনি। যোগাযোগ করবেই বা কী করে? মেয়েটা যে এখন কোথায় থাকছে সে খবরও তো নিবিড় এখনো নিতে পারেনি। আমার প্রিন্সেস কল করেছে। কেমন আছে আমার প্রিন্সেস? আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। তোমার ভাইয়া কোথায়? ভাইয়া কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া ভালো আছে, আম্মুও ভালো আছে, সাদিয়া আন্টিও ভালো আছে। তুমি এখন কি করছো বাবা? তুমি কবে নিতে আসবে আমাদের? তোমার কাজ এখনো শেষ হয়নি? আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। এখানে আমার একটা খেলনাও নেই। আমাদের বাড়ির মতন এখানে বড় কোনো টিভিও নেই। আমি কার্টুন দেখতে পারছি না। এখানে তো তুমিও নেই। তুমি কবে নিতে আসবে বাবা? নিবিড় জানে না নিবিড় জানে না কেন, তবে ওর চোখ দুটো ছলছল করে উঠল। তবে নিবিড় যে কাঁদছে সেটা মেয়েকে বুঝতে দিতে চাইল না। কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি কোথায় আছো? আমায় বলো মা। তোমায় আমি আজকেই নিয়ে আসবো। নিবিড়ের কথাটা শুনে নিশাত খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি আসবে বাবা? আমরা তো সাদিয়া আন্টির বাড়িতেই আছি। এখানে এসো। তোমার সাদিয়া আন্টির বাড়ি কই মা? আমি তো চিনি না। আরে চিনবে না কেন? কাকে সাদিয়া আন্টির বাড়ি দেখিয়ে দিবে। অনেক বড় একটা বাড়ি। বারান্দার দাঁড়ালে আমি রাস্তা দেখতে পাই। মা, এটা তো ঠিকানা না। আমাকে একটু ঠিকানাটা যে বলতে হতো। তুমি এক কারো কাজ করো, তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করো। তারপরে আমায় এসে বলো। মোহনের কথাটা উঠতেই নিশাত ফিসফিস করে বলল, না, আম্মুকে জিজ্ঞাসা করলে আম্মু বকা দেবে। আম্মু তো জানে না আমি তোমাকে কল করেছি। তোমরা বোধহয় আবার ঝগড়া করেছো, তাই না? সেজন্য আম্মু আর তোমার সাথে কথা বলবে না। তুমি ভাইয়ার থেকে শোনো। নিশাতের পাশেই মাহি বসেছিল। নিশাত ফোনটা মাহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, বাবা কথা বলবে। মাহি ফোনটা কানে ধরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো যে আগে ওর বাবা কেমন আছে। নিবিড়ও পাল্টা ছেলেকে জিজ্ঞাসা করলো যে ও কেমন আছে। তারপর ঠিকানা জানতে চাইলো। মাহি বোধহয় ঠিকানাটা জানে, কিন্তু কেন যেন বলতে পারলো না। ওকে চুপ করে যেতে দেখে নিবিড় প্রশ্নার্থক গলায় জিজ্ঞাসা করলো, কি হলো বাবা? বলো, তুমি জানো না ঠিকানা? জানি বাবা, কিন্তু আম্মু বকা দেবে যদি তোমায় বলে দিই। আম্মু তো জানে না তোমায় কল করেছি। নিশাত জোর করছিল বলে আম্মুর ফোনটা নিয়ে এসে তোমায় কল করেছি। আম্মু জানে না। ঠিকানা বলে দিলে বকা দিতে পারে। নিবিড় বুঝলো ছেলের অপারগতা। তাই আপাতত ছেলেকে জোরাজুরি করলো না আর। তবে ছেলে মেয়ে দুজনকে আশ্বস্ত করলো যে খুব তাড়াতাড়ি নিবিড় ওদের নিতে যাবে। অফিস থেকে বেরিয়ে একটা সিএনজিতে উঠেছে মোহিনী। সামনের আয়নায় সামনের আয়নায় অনেকক্ষণ থেকে খেয়াল করছে যে সিএনজির পিছু পিছু একটা বাইক আসছে।
প্রথম দিকে মোহনী ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তবে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও সে বাইকটা ওর পিছু ছাড়েনি। মোহনীর সিএনজি যে গলিতে যাচ্ছে বাইকটাও সেদিকেই আসছে। মোহনী এবার কিছুটা ঘাবড়ালো। সিএনজি চালককে বলল গাড়িটা অন্যদিকে নিয়ে যেতে। তবে অবাক করার বিষয় হলো এখনো বাইকটা মোহনীর পিছু ছাড়েনি। মোহনী হালকা একটু ভয় পেল, কিন্তু তারপরেও মনের সাহস রাখলো। ততক্ষণে বাড়ির সামনে এসে গেছে। সাদিয়া আজ অফিসে যায়নি, তাই ওকে কল করে নিচে নামতে বলল। দুজন থাকলে অন্তত একটু সাহস পাওয়া যাবে। সিএনজির দিকে নেমে ভাড়াটা মিটিয়ে দিয়ে পিছনে তাকাতেই দেখলো বাইকটাও থেমেছে। ততক্ষণে সাদিয়া নেমে এসেছে। মোহনের দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে? বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলি? ভু- ভুলে গি উম, ভুলে গিয়েছিলি নাকি? মোহনী বাইকটা দেখে বলল, না। দেখ, অফিস থেকে বের হওয়ার পর থেকে এই বাইকটা আমায় ফলো করছে। সমস্যা বুঝতে পারছি না ওর আসলে উদ্দেশ্য। মোহনী নিজের কথাটা সম্পন্ন করতে পারল না, তার আগেই বাইকের ওপরে থাকা লোকটা নিজের হেলমেটটা খুলল। অমনি বেরিয়ে এলো নিবিড়ের মুখ। বিস্ময়ে মোহনের মুখ হাঁ হয়ে গেল। নিবিড় ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তুলে ওদের দুজনকে উদ্দেশ্যে উদ্দেশ্যে হাত বাড়ালো। বাইক থেকে নেমে বাইক থেকে নেমে ওদের ওদের দিকে এগিয়ে এসে সাদের উদ্দেশ্য করে বলল, কেমন আছেন বজ্জাত কুচুটি আপু? নিবিড় কথাটা বলতে সাদিয়া তেতে উঠে বলল, এই বজ্জাত কাকে বলছেন? আপনি বজ্জাত, সেজন্য তো আপনার বউ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। নিবিড়ের চোখগুলো মৃদু রাগী বা ফুটিয়ে বলল, আপনি বজ্জাত, সেজন্য আমার বউকে ভাগিয়ে নিয়ে এসেছেন নিজের বাড়িতে। লজ্জা করে না অন্যের বউকে নিজের বাড়িতে রাখতে? আমি আপনার নামে মামলা করব। বলবো আমার বউকে অপহরণ করে আটকে রেখেছেন আপনি। সাদিয়া যেই না কিছু বলে উঠতে ধরল, অমনি মোহনী ধমক দিয়ে দুজনকে থামিয়ে দিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা তোমার? পিছু কেন করছিলে? আর সাদিয়ার নামে মামলা দেওয়ার আগে আমি তোমার নামে মামলা দিব? এসব কোন ধরনের স্বভাব? নিবিড় বেশ নিবিড় বেশ গা-চাড়া ভঙ্গিতে বলল, কি এমন করেছি আমি? এমনটা তো নয় যে আমি তোমার প্রেমিক কিংবা অন্যের বউ। নিজের বউয়ের কিছু পিছু নিয়েছি। কোনো আদালতে আমার নামে মামলা করে সেটা আমি দেখব। ফালতু কথা ছেড়ে কাজের কথা বলো। পিছু নিচ্ছিলে কেন? তুমি কোথায় থাকছো সেটা জানার ছিল। সরাসরি তো জীবনও বলতে না, সেটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য লুকিয়ে লুকিয়ে এসেছি। কেন এসেছো? আমি যেখানে ইচ্ছা থাকি তাতে তোমার কি? তুমি কি ভুলে গেছো আমাদের ডিভোর্সের কথা হচ্ছিল? আমরা ডিভোর্সের জন্য উকিলের কাছে পর্যন্ত গিয়েছিলাম। ধরে নাও না যে আমাদের ডিভোর্স। মোহনের নিজের কথা সম্পন্ন করার আগেই নিবিড় ওর মুখ চেপে ধরে আতঙ্কিত গলায় বলল, যেতটুকু বলেছো বলেছো, আর এগিয়েও না মোহনী। এই শব্দটা শুনলে এখন আমার ভয় হয়। আমার দম বন্ধ হয়ে আসে ডিভোর্সের কথা মনে পড়লে। আমি শুধু ভাবি কি হয়ে গিয়েছিল তখন আমার। আমি শুধু ভাবি কত বড় ভুল করতে গিয়েছিলাম। ভাগ্যিস বাবা মা বুঝিয়ে রেখেছিল। ভাগ্যিস নুসরাত বাড়ির লোকজনদেরকে জানিয়েছিল। মোহনী নিজের মুখ থেকে নিবিড়ের হাতটা সরিয়ে দিয়ে বলল, বাড়ির লোকজন কি বুঝিয়ে আমাদের কিছু করতে পেরেছিল? বাড়ির লোকজন বোঝানোর পর যদি সবটা ঠিক করার ইচ্ছে আমাদের থাকতো, তাহলে তারপরেও আমাদের মাঝে ঝামেলা হতো না। যাই হোক, এখানে আসতে পারো, এখন আসতে পারো। কথাটা বলে মোহিনী উপরে চলে যেতে ধরলে পেছন থেকে নিবিড় তাড়াহুড়ো গলায় বলল, ছেলে মেয়ের সাথে একবার দেখা করে যাই। মোহিনী থামলো, কিন্তু পিছু ফিরে তাকালো না। গম্ভীর গলায় বলল, বাড়িতে নেই ওরা। কোথায় আছে? সেখানে যাব আমি। বলবো না। তুমি ভাবলে কি করে আমি আবারও এত সহজে ওদের নাগাল পেতে দেব? তোমাকে এবার আগে হাড়ে হাড়ে পরিবারের মূল্য বুঝাবো, তারপরে তুমি সবকিছু ফেরত পাবে। বাড়ি ফিরে যাও।
কথাটা বলে মোহনী আর সেখানে দাঁড়ালো না, উপরে চলে গেল। মোহনীরই পিছনে পিছনে সাদিয়াও যেতে ধরলে নিবিড় একবারে ওকে ডেকে উঠল। সাদিয়া পিছনে ফিরে তাকিয়ে ক্যাঁক করে বলে উঠল, কি হয়েছে? নিবিড় সাদিয়ার দিকে এগিয়ে এগিয়ে গিয়ে মাথা নামিয়ে নিয়ে অসহায় গলায় আকুতি জানিয়ে বলল, একটু মোহনীকে বোঝাবেন প্লিজ, যেন ফিরে আসে আমার কাছে। অন্তত যতদিন আমার কাছে ফিরে না আসে, বাচ্চাদের সাথে যেন একটু কথা বলতে দেয়। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু কজনই বা নিজের ভুল বুঝতে পারে? আমি তো বুঝতে পেরেছি, তাহলে সে দিক থেকে আমি বাকিদের থেকে ভালো। এখন আমাকে নিজের ভুলটা তো শুধরানোর সুযোগ দেওয়া উচিত। থাকতে পারছি না আমি ওদের ছাড়া, একটু বোঝাবেন ওকে প্লিজ। সাদিয়া একটু হলেও খারাপ লাগলো নিবিড়ের জন্য, তবে সেটা নিবিড়কে বুঝতে দিতে চাইল না। গম্ভীর গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করব, তবে আর যেন কোনোদিন রাস্তায় কোনো মেয়েকে জড়িয়ে ধরে থাকতে না দেখি। তাহলে কিন্তু আমি মোহনীকে উস্কাবো যেন কোনোদিন আপনার কাছে আর না ফিরে যায়। বাড়ি ফিরে যান এখন। সাদিয়া উপরে চলে গেল। নিবিড় কিছুক্ষণ বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল। কোন ফ্ল্যাটে মোহনী থাকে সেটা তো জানে না। জানান জানালার আড়ালে দাঁড়িয়ে মোহনীও দেখছে নিবিড়কে, তবে আড়ালে দাঁড়িয়ে আছে, যেন নিবিড় ওকে টের না পায়। নিবিড় কেন যেন মন নিবিড়ের নিবিড়ের কেন যেন মন বলছে যে মোহনী কোথাও থেকে দেখছে ওকে। সেজন্যই তো যাওয়ার আগে একবার হাত নাড়িয়ে বিদায় জানালো। নিবিড়ে জানে না মোহনী কোথায় দাঁড়িয়ে আছে, কোন ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরও বিশ্বাস মোহনী ওকে দেখছে। নিবিড়ের সেই বিশ্বাস ভুল না, মোহনী সত্যিই ওকে দেখছে। নিবিড়কে হাত নাড়াতে দেখে অরুণায় মুখ গুজে একটু শব্দ করে কেঁদে উঠল। চলে গেল নিবিড়। মোহনীর ইচ্ছে করলো ছুটে গিয়ে একটু নিবিড়কে একবার জড়িয়ে ধরতে, একবার একটু জিজ্ঞাসা করতে কেমন আছে, কিছু খেয়েছে কিনা, কেমন করে একা একা কাটাচ্ছে। কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারল না। নিজেকে সামলাতে হবে, নিজের আবেগগুলো নিয়ন্ত্রণ করতে হবে ওদের বাকিটা জীবন সুখে কাটানোর জন্য। আজকের দিনটা বেশ ভালোই ব্যস্ততার মাঝে কাটাচ্ছে মোহনী। বেশির বেশি ব্যস্ততার মাঝে কাটানোর কারণ অফিস নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ইন্টারভিউ আছে আজ। সেই ইন্টারভিউ বোর্ডে মোহনী আছে। সকাল থেকে অনেকের ইন্টারভিউ নিয়ে আর একটা একটানা এত প্রশ্ন করে এখন বিরক্ত হয়ে গেছে। 5 মিনিটের বিরতি নিয়েছিল। মোহনীর সাথে আরো দুজন আছে, মহসিন আর রেজা। রেজা চেয়ারের সাথে গা হেলিয়ে দিয়ে বিরক্তিভরা কণ্ঠে মোহনীকে উদ্দেশ্য করে বলল, আর এত চাপ নেওয়া যাচ্ছে না মোহনী, বউয়ের মুখ দেখতে ইচ্ছে করছে। মোহনী শব্দ করে হেসে উঠে বলল, তো বাড়ি চলে যান। কাজ শেষ না করে বাড়ি চলে গেলে কি আর বেতন পাবো? তাহলে চুপচাপ বসে থাকুন, না হলে বাবির সাথে ফোনে একটু কথা বলে নিন। রেজা সোজা হয়ে বসে বলল, ভালো কথা মনে করেছো, দাঁড়াও 2 মিনিট বউয়ের সাথে কথা বলে আসি। নতুন বিয়ে করেছি, এর মাঝে কি এত কাজ ভালো লাগে বলো? কা কেউ বোঝে না কষ্ট। কথাটা বলে রেজা উঠে গেল। মোহনী শুধু হাসলো। মোহনী তখন পরের ক্যান্ডিডেটসের ফাইলটা সবেমাত্র হাতে নিয়ে ধরেছে। এর মাঝে পাশ থেকে মহসিনের কণ্ঠস্বর ভেসে এলো, এই ছেলে কেন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে বুঝলাম না তো ঠিক। মোহনী ঘাড় ঘুরিয়ে মহসিনের দিকে তাকিয়ে প্রশ্নার্থক গলায় প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? আরে, এত ওভার কোয়ালিফাইড, বেশ ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরির অভিজ্ঞতাও আছে, আর এখন এখন আগের থেকে অনেক নিচু পদের জন্য অ্যাপ্লাই করেছে। এই ছেলে এখানে এলো আমি তো বুঝলাম না। যে কোনো জায়গায় ভালো চাকরি খুব সহজেই পেয়ে যাবে। রিকমেন্ডেড করার মতো কেউ থাকলে তো কথাই নেই। মোহনীর খুব কৌতূহল হলো জানার জন্য যে কোন পাগল এমন পাগলামি করেছে। ফাইলটা হাতে নিয়ে খোলার আগেই রেজা আবার এসে দপ করে পাশের চেয়ারে বসে বলল, কপালটাই খারাপ গো মোহনী, বউ কল রিসিভ করলো না। মোহনীর কণ্ঠে একটা দুঃখ প্রকাশ করে বলল, আসলেই আপনার কপাল খারাপ। রেজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর করার, যাই হোক পরবর্তী ক্যান্ডিডেটকে ডাকি। মোহনী ক্যান্ডিডেটের ফাইলটা হাতে নিল। ফাইলটা খোলার সাথে সাথে নাম আর ছবিটা দেখে চমকে উঠল। প্রথমে ভাবল বোধহয় ভুল দেখছে,
চোখটা একবার ডলে আবার তাকালো, কিন্তু না, সব তো ঠিক আছে। নিবিড়কেই তো দেখা যাচ্ছে। নামও তো নিবিড়ই। নিবিড় এখানে কেন আসবে? ওর তো ওর তো চাকরি করে, তাহলে আবার এখানে ইন্টারভিউ দিতে আসবে কেন? মোহনের এসব ভাবনার মাঝে ওর কানে নিবিড়ের কণ্ঠস্বর ভেসে এলো। দরজার দিকে তাকাতেই দেখলো নিবিড় হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে, ভিতরে আসার জন্য অনুমতি চাইছে। নিবিড় যে মোহনের হাসবেন্ড সেটা মহসিন না জানলেও রেজা খুব ভালো করেই জানে। মহসিন অনুমতি দিল ভেতরে আসার জন্য। নিবিড় ভিতরে এসে চেয়ারে বসলো। রেজা নিশ্চিত হওয়ার জন্য মোহনীর কানের কাছে ফিসফিস করে বলল, মোহনী, আমি কি ঠিক ভাবছি? রেজাকে মোহনের এত কাছাকাছি যেতে দেখে ভ্রু কুঁচকে ফেলল নিবিড়। হালকা একটু রাগও হলো, তবে ভদ্রতার খাতিরে এখন কিছু বলল না। মোহনী তখনও অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রেজার কণ্ঠস্বরটা কানে ভেসে আসতে ধ্যান ভাঙল। গম্ভীর গলায় বলল, হুম। রেজা খুবই আন্তরিক মানুষ, মানুষের সাথে পরিচিত হতে, কথা বলতে ভীষণ ভালোবাসে। তার উপরে যদি সেই মানুষটা পরিচিত হয় তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গে সঙ্গে কর্মমর্দনের জন্য নিবিড়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে আমাদের দুলাভাই এসেছে যে। কেমন আছেন মিস্টার নিবিড়? নিবিড় পাল্টা হেসে রেজার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আপনাকে দেখে এখন ভালো লাগছে। অনেকক্ষণ থেকে অপরিচিত মানুষদের দেখতে দেখতে হাঁপিয়ে গিয়েছিলাম। পরিচিত কাউকে দেখে ভালো লাগছে। এদিকে ওদিকে মাঝে এত কথোপকথন দেখে মহসিন জানার ইচ্ছে হলো যে নিবিড়কে রেজা ঠিক কি করে চিনে। রেজাকে জিজ্ঞাসা করলো পরিচয়টা। রেজা পাশে বসা মোহনীকে দেখিয়ে বলল, আরে উনি তো আমাদের মোহনীর হাসবেন্ড। অত্যন্ত ভালো একজন মানুষ। আগে আমি আগে আমি আর মোহনী যখন পাশাপাশি ডেস্কে কাজ করতাম, এই মানুষটা 10 মিনিট পর পর বউয়ের খোঁজখবর নিত, কল করত। বাকি রইল মোহনী। ওর মুখ দেখে তো নিজের স্বামীর প্রশংসা করতই না, প্রত্যেকটা বিষয়ে সবসময় নিজের স্বামীর উদাহরণ দিত। আর নিবিড় হলেন পিওর জেন্টলম্যান। রেজার কথাগুলো শুনে নিবিড় কেমন যেন ভালো লাগলো, তেমন আবারও একটু অস্বস্তিও হলো। এই লোকটা তার মানে নিশ্চয়ই জানে না যে ওদের সম্পর্কে বর্তমানে ঠিক 12টা বেজে আছে। নয়তো নিবিড়কে নিয়ে এত ভালো কথা বলতো না। নিবিড়ের পরিচয়টা পেতেই মহসিনও ওর সঙ্গে পরিচিত হলো। তারপর মোহনীকে উদ্দেশ্য করে বলল, মোহনী, তোমার হাজবেন্ডের ইন্টারভিউ কিন্তু আমরা দুজনে নেব। তোমাকে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে দেব না, ওকে? জিজ্ঞাসা করতে দেব না ওনাকে। মোহনী জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, তাই ভালো হবে। মোহন মহসিন আর রেজা ঠিকঠাক ঠিকঠাক হয়ে বসল। মজা বাদ দিয়ে এবার একটু গুরুতর ভঙ্গি ভঙ্গি করলো। মহসিনই আগে প্রশ্ন করলো, মিস্টার নিবিড়, আগের অফিসে তো বেশ ভালো পদে চাকরি করতেন, কিন্তু চাকরিটা হারালেন কি করে? হারায়নি, ছেড়ে দিয়েছি। অফিসের পরিবেশটা বিষাক্ত হয়ে গিয়েছিল, তাই। এখন এখন বিষাক্ত কেন হয়ে গিয়েছিল এখন বিষাক্ত কেন হয়ে গেছিল সেটা জিজ্ঞেস করবেন না প্লিজ। মহসিন নিজের ভদ্রতা বজায় রেখে সেই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করল না। সর্বপ্রথম নিবিড়কে নিয়ে সেই প্রশ্নটা মনে এসেছিল সেটাই করল। ওকে ফাইন, কিন্তু আমার আরেকটা প্রশ্ন হলো, আপনার কোয়ালিফিকেশন তো অনেক ভালো। ইভেন এই পোস্টের জন্য আপনি ওভার কোয়ালিফাইড। সেই সাথে আপনার এক্সপিরিয়েন্সও আছে। তাও কেন এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করলেন? নিবিড়ের মনে হলো সত্যিটা বলা দরকার, কারণ মিথ্যে মিথ্যে বলবে যে তেমন কোনো অজুহাতও বানিয়ে আনেনি। আসলে আমার ওয়াইফ এই অফিসে জব করে, আমি অন্য অফিসে জব করতাম আগে। তবে দুজন আলাদা আলাদা জায়গায় কাজ করার জন্য নিজেদের মাঝে দেখা সাক্ষাৎ কথাবার্তা খুবই কমে গিয়েছিল। সেজন্য এখন একটু বেশিরভাগ সময় কাছাকাছি থাকতে চাইছি। মূলত আমার ওয়াইফের সাথে সময় কাটাতে চাই। অফিসে তো মানুষ নিশ্চয়ই কাজ করতে আসে, ওয়াইফের সাথে সময় কাটাতে না। আমি কাজ করতে করতে সময় কাটাতে চাই। এতটুকু নিশ্চিত দিতে পারি, কাজ ফেলে রেখে তাই বলে ওয়াইফের সাথে সময় কাটাবো না। আমরা আমরা এর আগেও একসঙ্গে চাকরি করেছি। আমি এর আগেও যে অফিসে চাকরি করতাম ওখানে ছিলাম দুজনে একসঙ্গে। যদি কাজ ফেলে রেখে দুজনে একসঙ্গে সময় কাটাতাম তাহলে নিশ্চয়ই এত বছর ওই অফিসে চাকরি করতে পারতাম না। নিবিড়ের কথায় যুক্তি খুঁজে পেল দুজনেই।
রেজার মাঝে এবার একটা জটিল প্রশ্ন হলো। ভাবলো একটু গোছানো যাক, পরীক্ষা করা যাক যে নিবিড় আসলে কতটা ভালো। এমনিতেও নিবিড় খুব সহজে চাকরিটা পেয়ে যাবে, খুব বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই। তাই ভাবলো একটু সময় কাটানো যাক। আচ্ছা নিবিড়, একটা প্রশ্ন করি আপনাকে। প্রশ্নটা যদি কাজের সাথে সম্পর্কিত না, তারপরেও করছি। আপনি যে পোস্টের জন্য এপ্লাই করেছেন, ধরুন সেই পোস্টের চাকরি পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফ আপনার থেকে অনেক উচ্চ পোস্টে থাকবে। ওনাকে ম্যাডাম বলে ডাকতে হবে। ওয়াইফের আন্ডারে কাজ করতে ওনার কথায় উঠতে বসতে আবার ইগোতে লাগবে না তো? না মানে আমি বলতে চাইছিলাম অনেক ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়। রেজার এই প্রশ্নটা মোহনের কিঞ্চিৎ বিরক্ত হলো। ওরা না হয় জানে না নিবিড় কেমন, তাই বলে এভাবে আজেবাজে কথা বলে অপমান করার কি আছে? কিন্তু কিছু বলতেও পারল না, কেননা এটা ওদের কাজের জায়গা। তবে নিবিড় মোটেই রাগ করল না রেজার প্রশ্নে, আলতো হেসে বলল, কাজের বাইরে যখন প্রশ্ন করলেন তাহলে কাজের বাইরে গিয়েই উত্তর দিই। লাভ ম্যারেজ ছিল আমাদের দুজনের, বিয়ের পর পরিবার থেকে মেনে নেয়নি। বয়স তখন দুজনেরই অল্প, দুজনেরই পড়াশোনা চলছে। পরিবার যেহেতু মেনে নেয়নি, কোন দিক থেকে আর্থিক সহায়তাও পাইনি। নিজে কষ্ট করে ছোটখাটো চাকরি করে যেমন নিজে পড়াশোনা করেছি, ওকেও পড়াশোনা করিয়েছি। আমার থেকে ভালো কলেজে ওকে পড়িয়েছি, ওকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছি, নিজে ভর্তি হয়নি। ও কোচিংয়ে পড়ে এসে রাতে আমাকে পড়িয়েছে। ইগোতে লাগার হলে তো তখনই লাগতো, তাই না? নিবিড় কথাটা শেষ করতেই কৌতূহলবশত পাশ থেকে এবার মহসিন বলে উঠল, আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি। যেহেতু আপনার ওয়াইফ আপনার থেকে বড় পোস্টে আছেন, উনি কিন্তু অনেকটাই বড় পোস্টে আছেন, সেহেতু সবার সামনে যদি আপনাকে ওনার হাজবেন্ড বলে পরিচয় দিতে লজ্জা হয়? মোহিনী এবার বিরক্ত হলো না, কেননা জানার জন্য কৌতূহল হলো যে নিবিড় কি উত্তর দেয়। নিবিড় আর চোখে একবার মোহিনীর দিকে তাকালো, দৃষ্টি ঘুরিয়ে আবার মহাসিনীর দিকে তাকিয়ে আলতো হেসে বলল, ওই যে বললাম না, পরিবার থেকে আর্থিক সহায়তা না পাওয়ার জন্য আমি নিজেই টুকটাক চাকরি বাকরি করেছি। ওকে তো অনেক বড় কলেজে পড়িয়েছি। একদিন কলেজ থেকে ফেরার পথে একটা দোকানের সামনে ও আমাকে দেখে দেখে আমি গাড়ি পরিষ্কার করছি। জামা কাপড় তখন আমার ধুলো ময়লা লেগেছিল, ঘামে ভিজে গিয়েছিলাম। মুখ চোখের অবস্থা ঠিক নেই, রোদে পুড়ে গায়ের চামড়াও কালো হয়ে গেছে। ওর সাথে তখন ওর অনেক বন্ধু বান্ধব ছিল, উচ্চবিত্ত উচ্চবিত্ত পরিবারের তারা সবাই। মোহিনী নিজেও অনেক বড় পরিবারের মেয়ে, কিন্তু সে সবসময় ভুলে একটা বেকার মধ্যবিত্ত পরিবারের ছেলের হাত ধরেছিল। আর ও আমাকে সেই নোংরা অবস্থায় দেখেই সবার সামনে আমায় কান্না করে আমায় জড়িয়ে ধরেছিল। ও কেঁদেছিল তার কারণ ও জানতো না যে আমি এসব কাজ করি। আমি তখন লজ্জায় পড়ে গিয়েছিলাম ওর বান্ধবীদের দেখে। আমি ছাড়তে বলেছিলাম ওকে। ওর বান্ধবীরাও জানতে চাইছিল আমি কে। ও আমাকে ছেড়ে দিয়ে বান্ধবীদেরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেছিল যে আমি ওর স্বামী। আমি গাড়ি ধোয়ার কাজ করি, ভিক্ষে করি, কিংবা বড় কোনো অফিসে চাকরি করি, তারপরও ওর কখনো লজ্জা হবে না আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে। ঠিক তেমনিভাবে আমারও কখনো লজ্জা হবে না যে আমার থেকে উঁচু পোস্টে আমার বউকে দেখতে। বরং আমি গর্বের সাথে সবাইকে বলি যে আমার বউ কত বড় চাকরি করে। মোহনের দু চোখ চলচল করে উঠল। উপস্থিত রেজা আর মহসিন তাজ্জব বনে গেছেন নিবিড়ের কথা শুনে। কিন্তু অসম্ভব সুন্দর ওদের দুজনের ভালোবাসা, কি দারুণ বোঝাপড়া। দুজনে নিবিড়কে প্রচণ্ড বাহবা দিল, ভীষণ প্রশংসা করলো। সেই সাথে নিবিড়কে আশ্বস্ত করলো যে চাকরিটা অনায়াসে হয়ে যাবে। আরও টুকটাক কথাবার্তা শেষে নিবিড় বেরিয়ে গেল কেবিন থেকে। নিবিড় বেরিয়ে যেতে রেজা মোহনীকে উদ্দেশ্য করে বলল, মোহনী, ওনার চাকরি তো এমনিতেই কনফার্ম হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক আছে, বরং প্রয়োজনের থেকে একটু বেশিই আছে। আমি বলি কি, তুমি বড় কোনো পোস্টে ওনার নামটা রিকমেন্ড করো, ইজিলি চাকরি হয়ে যাবে। রেজার কথায় মোহনী আপত্তি জানিয়ে বলল, কখনোই না। কিন্তু কেন? আমি ওকে চিনি রেজা ভাই। ও ভাই ও বউয়ের আন্ডারে কাজ করতে আত্মসম্মানে লাগবে না। কিন্তু যদি
কিন্তু যদি আমি কিংবা অন্য কেউ ওর নাম রেকমেন্ড করে তাহলে ওর আত্মসম্মানে লাগবে। আমি জানি আমার স্বামীর যোগ্যতা আছে। ও নিজের যোগ্যতায় খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবে। আমি চাই না ও কখনো এটা অনুভব করুক যে আমি আমার জন্য আমি আমার জন্য ও চাকরি পেয়েছে। ও আত্মনির্ভরশীল ছেলে। আমার ভরসা আছে নিবিড়ের উপর। ও ঠিক নিজের জায়গাটা অর্জন করে নেবে। মোহনীকে কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ করে নিবিড় এসে হাজির হয়েছে। দরজা খুলে নিবিড়ের মুখটা দেখে মোহনী ভীষণ চমকালো। আজ ছুটির দিন, কারোরই অফিস ছিল না, কিন্তু এই সকাল সকাল নিবিড় কেন এলো বুঝে উঠতে পারছে না। এত সকালে এখানে কেন এসেছো? আরে আরে সকাল দুপুর বাদ দাও, এসেছই এসেছই কেন? নিবিড় কাতর গলায় বলল, ছেলে মেয়ে দুটোকে একবার দেখতে দাও মোহনী। তুমি চলে এসেছো আজ 10 দিন হচ্ছে। এর মধ্যে শুধু একটা দিন ওদের সাথে কথা হয়েছে। চোখের দেখা একবারের জন্যও দেখতে পারিনি। মাঝে আমি অবহেলা করেছিলাম, তাই বলে কি এতটা অবহেলা করেছিলাম যে ওদের দেখতেও পারবো না? আমি আমি তো ওদের ভালো তো বাসতাম। আমার কি মন পড়ে না ওদের জন্য? একটু তো আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। মোহনী আসলে একটু নরম হয়ে গেল। নিবিড়ের কথাগুলো একদমই ভুল না। সত্যি 10 দিন হয়ে যাচ্ছে একবারের জন্য দেখতে পারেনি ছেলে মেয়েদেরকে। বাবা যেহেতু কষ্ট তো হবেই। দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে এসো, ওরা খাচ্ছে। নিবিড় আর 1 সেকেন্ডও বাইরে দাঁড়ালো না। মোহনী দরজার সামনে থেকে সরে যেতে ভিতরে চলে গেল। ছেলে মেয়ে তখন দুজনই খাচ্ছে। নিবিড় গিয়ে আগে মেয়েকে ডাকলো, আম্মা। ডাকটা কানে দিতেই নিশাত খাওয়া ছেড়ে দাঁড়িয়ে গাড় ঘাড় ঘুরিয়ে তাকালো। যা ভেবেছিল তাই। ওদের বাবা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে ছুটে নেমে এসে নিবিড়ের দিকে। নিবিড় হাঁটু গেড়ে বসে দুহাতে মেয়েকে আগলে দিল। নিশাতের হাত তরকারি ঝুল দিয়ে তখন মাখা। কিচ্ছু মানল না সেসব। একটু হাতে জড়িয়ে ধরল নিবিড়ের গলা। নিবিড়ও একবারের জন্য বাধা দিল না। দুহাতে আজলায় মেয়ের মুখ নিয়ে গলায় কপালে অজস্র চুমু খেলো। মেয়েকে আদর করা শেষে দেখলো ছেলে এসে পাশে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বরাবরের মতোই, শুধু হালকা একটু হাসি ফুটিয়ে রেখেছে ঠোঁটে। এই হাসিটুকু দিয়ে বোঝাতে চাইছে মাহি খুব বেশি ওর বাবাকে দেখে। নিবিড় এবারে মেয়েকে ছেড়ে ছেলেকে জড়িয়ে ধরলেও আদর করলো। তারপরে দুজনকে একসঙ্গে জড়িয়ে ধরলো। দূর থেকে দাঁড়িয়ে মোহনী শুধু দেখছে। দূর থেকে দাঁড়িয়ে মোহনী শুধু দেখছে। এই অবস্থাতেই তো মোহনী নিবিড়কে দেখতে চেয়েছিল। এতটা অস্থিরতার মাঝে, এতটা উদ্বিগ্নতার মাঝেই দেখতে চেয়েছিল। ছেলে মেয়েদের জন্য পাগলামি করতেই দেখতে চেয়েছিল। ওদের সাথে যোগাযোগ করতে না পেরে অস্থির করে তুলতে চেয়েছিল নিবিড়কে। আর আজ পেরেছে মোহনী সেটা করতে। প্রায় 1.5 ঘন্টার মতো নিবিড় ছেলে মেয়েদেরকে সাথে কাটালো। ওরা তিনজনে এক ঘরের মধ্যে। মোহনী একবারের জন্য আসেনি সেখানে এতক্ষণ পর্যন্ত। তবে এবার এলো। দুহাত বুকে গুজে দাঁড়িয়ে গম্ভীর গলায় নিবিড়কে উদ্দেশ্য করে বলল, অনেক সময় দিয়েছে, এবার আসতে পারো। নিবিড় অসহায় দৃষ্টিতে মোহনীর দিকে তাকিয়ে বলল, আর একটু তাকি, আবার 1 সপ্তাহ পরে এসো। নিবিড় কিছু বলে উঠতে ধরলে মোহনী হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, আমাকে কঠোর হতে বাধ্য করো না। চলে যেতে বলেছি, যাও। একটা দীর্ঘশ্বাস ফেলে নিবিড় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিশাত বলে উঠল, বাবা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নিশাত দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিবিড় এখন এখন মন থেকে চাইছে যেন নিশাত আসতে একটু দেরি করে। কেননা তাহলে নিবিড়ের কাছে আরেকটু অজুহাত থাকবে এখানে থাকার। তবে তেমনটা হলো না। কয়েক সেকেন্ডের মাঝেই নিশাত এলো। কাঁধে ওর স্কুল ব্যাগ। শুধু কাঁধে নিজের ব্যাগগুলোই ব্যাগ, স্কুল ব্যাগই না। এক হাতে ভাইয়ের ব্যাগ, স্কুল ব্যাগ, অন্য হাতে মায়ের ব্যাগ। নিশাত যার যার ব্যাগ হাতে নিয়ে নিবিড়ের হাতটা ধরে বলল, চলো বাবা, আমরা আর এখানে থাকবো না। সাদিয়া আন্টি পচা, শুধু আমার সাথে ঝগড়া করে।
নিবিড় এক হাতে মেয়ের হাতটা শক্ত করে ধরে মাহিকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি যাবে না আমার সাথে? মাহি আগেই কোনো উত্তর দিল না। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো মোহনীর দিকে। নিবিড় ফের জিজ্ঞাসা করলো, কি হলো, যাবে না? মাহি ফিল পায়ে মোহনীর দিকে এগিয়ে গিয়ে বলল, আম্মু, যাবো? মোহনী বুঝলো ছেলেরও যাওয়ার ইচ্ছে আছে বাবার সাথে, শুধু মোহনীর জন্যই বলতে পারছে না। কিন্তু এত তাড়াতাড়ি তো আবার ফিরে যাওয়া ঠিক হবে না। মাত্র 10 দিন হয়েছে। এই 10 দিনে এত কিছু উপলব্ধি হওয়া সম্ভব না। নিবিড় হয়তো আবার বদলে যেতে পারে। মোহনীরও হয়তো আরেকটু উপলব্ধি হওয়া দরকার আছে। মোহনী মোহনী এসব ভাবনার মাঝে ওর কানে ভেসে এলো নিশাতের কণ্ঠস্বর, আমি আর এখানে থাকবো না বাবা। চলো আমরা চলে যাই। চলো এক্ষুনি যাবো। আর একটুও থাকবো না এখানে। নিবিড় মেয়েকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, ঠিক আছে মা, আমরা থাকবো না এখানে, এক্ষুনি চলে যাব। নিবিড় কথাটা বলতেই মোহনী ওর কথার বিরোধিতা জানিয়ে দিয়ে বলল, না, ও যাবে না, আমরা কেউই আপাতত যাব না। তুমি যেমন একা এসেছিলে একাই চলে যাও। নিশাত, আমার কাছে এসো। নিশাত মোটেই নামল না নিবিড়ের কোল থেকে, বরং দুহাতে আবারও নিবিড়ের গলা জড়িয়ে ধরে বলল, না, আমি বাবার সাথেই যাব, এখানে থাকবোই না। মোহিনী আবারও কিছু বলে উঠতে ধরলে নিবিড় ইশারায় ওকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, রাতে দিয়ে যাব, সারাদিন আমার সাথে থাক, আজ তো আমারও ছুটি। ওদিকে নিয়ে ওদেরকে নিয়ে একটু ঘুরি। নিবিড়ের কথায় যে মোহিনী অসম্মতি জানাবে সেটা বুঝতে পেরে নিবিড় আগেই বলে উঠল, এতটা কঠোর হওয়ারও ঠিক হবে না তোমার মোহনী। সব বিষয়ে যদি তুমি এখন অতিরিক্ত কঠোরতা দেখাও তাহলে আমি যা উপলব্ধি করছি সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার অসহায়ত্বগুলো কিন্তু আমার অসহায়ত্বগুলো গুলো কিন্তু রাগ আর জেদে পরিণত হয়ে যাবে। যার ফলে যে সম্পর্কটা আমি ঠিক করতে চাইছি মন থেকে সেটা সেটা এবারে সত্যিই নষ্ট হয়ে যাবে। যদি তুমি মন থেকে এটাও চাও যে আমাদের সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যাক, তাহলে ওদেরকে যেতে দাও আমার সাথে, রাতে দিয়ে যাব আমি। নিবিড়ের কথার গুরুত্ব উপলব্ধি করতে পারল মোহিনী। নিবিড় বোধহয় ঠিক বলেছে, বোধহয় একটু বেশিই কঠোরতা দেখিয়ে ফেলেছে। মোহিনী মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই নিবিড় এবার ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, মা তো অনুমতি দিয়েছে বাবা, এবার চলো, আমরা সারাদিন আজ ঘুরবো, অনেক আনন্দ করব, তোমরা যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব। মায়ের থেকে অনুমতি পাওয়ার পরেও মাহি কেন যেন রাজি হতে পারল না বাবার প্রস্তাবে। মোহনের ওড়নার কোণাটা ধরে বলল, আমি যাব না, তুমি নিশাদকে নিয়ে যাও, আমি আম্মুর সাথে থাকি। আমরা তিনজনই চলে গেলে তো আম্মু একা হয়ে যাবে। মাহি মানা করার মাহি মানা করা সত্ত্বেও নিবিড় ওকে আরো বেশি কয়েকবার জোর করলো। মোহনীও জোর করলো যেতে, কিন্তু মাহি কেউই রাজি করাতে পারল না। শেষে বাধ্য হয়ে নিবিড় মেয়েকে নিয়েই চলে গেল। চলমান তোমার নামেই গল্প হোক গল্পের তৃতীয় অংশ। লেখনীতে খুশবু আক্তার। গল্প পড়া কেমন হয়েছে? অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, দয়া করে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাই ভুলভ্রান্তি করে শুধরে নেবেন। আর আমাদের গল্পগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। এত সুন্দর গল্প আপনি আর কোথাও পাবেন না, কোনো চ্যানেলে পাবেন না। তাই আমাদের গল্পগুলো শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।